তো হচ্ছে আমি ভাবলাম যে একটা নতুন অ্যাপস দেখি কীরকম আর কি কী আছে অ্যাপসে, বাংলাদেশে একটা অ্যাপস। তো অ্যাপসটা অন করলাম, অন করার পরে দেখলাম যে ডেটিং অ্যাপস এরকম টাইপের একটা ডেটিং অ্যাপস। তো এটা হচ্ছে আপনার দুজনকে লাভ রিয়েক্ট দিলে তারপর কথা বলতে পারে আর কি, এরকম কিছু আর কি। কেউ জানবে না কেউ কাউকে লাভ রিয়েক্ট দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম আর কি। কেউ জানতে পারবে না, প্রোফাইল আসতে থাকবে একটার পর একটা। যদি আপনার পছন্দ হয় আপনি লাভ দেন, সেও দিতে হবে, সেও জানবে না তাকে আপনি লাভ দিয়েছেন, প্রোফাইল আপনার প্রোফাইল যাবে ওনার কাছে। তো এরকম আর কি, ম্যাচ হলে পরে কথা বলতে পারে। তো হচ্ছে কথা বলতেছিলাম, এরকম কয়েকটা ফ্রেন্ড হলো, কথা বলতেছি। তো একজনের সাথে পরিচয় হলো, সে হচ্ছে, আর ওইটা সিস্টেম হচ্ছে আপনি যত দূর পর্যন্ত দিবেন ওইটার গ্যাপ, অত দূর পর্যন্ত লোকগুলো আপনার কাছে আসবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার হ্যাঁ হ্যাঁ নির্ধারণ করে। তো আমার তখন মনে হয় 2-3 কিলোমিটার 1 কিলোমিটার দেওয়া ছিল। তো ধানমন্ডি থেকে মোহাম্মদপুর, তো ওই জায়গাটা বেশি একটা দূর না, শঙ্কর থেকে। তো ওইখানের একজনের সাথে পরিচয় হলো। তো পরিচয় হওয়ার পরে কথাবার্তা হলো। তো হচ্ছে তো কথাবার্তা হওয়ার পরে উনি হচ্ছে আমাকে প্রপোজ করে। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ব্র্যান্ডিং বাংলাদেশ আসলে কি সেটা নিয়ে আপনারা মোটামুটি একটু হলেও ধারণা পেয়েছেন। আমরা সমাজের এমন কিছু মানুষকে এখানে উপস্থাপন করি যারা কোনো না কোনোভাবে আমাদের সামনে উদাহরণ হতে পারেন। কিন্তু আমাদের সমাজের চারপাশে এমন কিছু মানুষ আছে, যে মানুষটি হয়তো আপনি নিজেই, কিংবা যে মানুষটি হয়তো আপনার ঘরের পাশের একজন মানুষ, যাকে হয়তো সেভাবে সেই দৃষ্টিতে দেখাই হয়নি। রবীন্দ্রনাথের সেই কবিতাটার মতো, যে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। মানে যা আমাদের চারপাশে থাকে সেগুলোকে আমরা অনেক সময় তুচ্ছ অবহেলা করি, কিন্তু ওটাই যে আমাদের সামনে নান্দনিক হতে পারে, ওটাই যে আমাদের সামনে স্মরণীয় বরণীয় হতে পারে, সেই রকম কিছু ঘটনা, সেই রকম কিছু মানুষের গল্প নিয়ে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের যে আয়োজন, সেটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ। তো আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তার শুরুতে একটু পরিচয়টা জানবো আমরা, ফর্মালি যেটা করে থাকি। আমার নাম হচ্ছে সিমরান সাহা। সিমরান সাহা, বয়স কত এখন? এখন 21। ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিল, রেজাল্ট দিবে। ফার্স্ট ইয়ারে রেজাল্ট দেওয়ার আগের দিন বাবা স্ট্রোক করলো। এক সপ্তাহে 2বার স্ট্রোক, শনিবার একটা বুধবার একটা আর কি এরকম। তো তখন আমরা যেহেতু 3 বোন ভাই নেই, মানে উনি আর্নিং মেম্বার ছিলেন? হ্যাঁ বাবা ছিল, মাও তখন টিউশন করে টুকটাক মোটামুটি আর কি তখন করে। তখন মাথায় কিছু ছিল না যে কলেজে যাব বা পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তখন বাবাকে নিয়ে যে একটা দৌড়াদৌড়ি, একটা শখ। তখন তো বাবা একদম পুরো একদম বেড রেস্ট একদম। তো হচ্ছে মা আমাদের পড়াশোনার জন্য কিছু টাকা জোগাইছিল বা জমা রাখছিল আর কি। তো ওইটা তো তখন ভেঙে ফেললো। আমাদের যে ইন্টার দিব আর কি, রেজিস্ট্রেশন করতে হবে ওই টাকাটা আর কি। তো তখন একদমই পুরোপুরি বাবা কখনোই কোনো ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই করেনি, কখনোই না। করেনি বলতে মানে করতে পারেনি আর কি, ওইরকম সিচুয়েশন হয়ে ওঠেনি আর কি, কিছুই করতে পারেনি। তো বাবা যেহেতু কিছু করতে পারতেছে না, বোনকেও বললাম জবের জন্য ট্রাই করতে, আমিও জবের জন্য ট্রাই। ছোট বোনটাকে জাস্ট পড়াশোনাটা কন্টিনিউ করাতে হবে এরকম। আপনি ধরে নিলেন যে আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেল। জবটা নিলাম, উনি বেতন ধরলো হচ্ছে 2500 টাকা। জবটা কিসের ছিল? সেলসম্যান। হ্যাঁ সেলসম্যান। তো 2500 টাকা তখন ঠিক আছে, 2500 টাকায় তখন আমার কাছে মনে হচ্ছিল যে অনেক কিছু। সকাল 9টা থেকে রাত 10টা। কি কাজ করতে হতো আপনাকে? জিনিসপত্র ক্লিন করা বা কাস্টমার আসলে তার কাছে জিনিসটা সেল করা। দোকানে বসতেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে তখন মানে বসা কি, ক্যাশ কাউন্টারে না, এমনি সেলসম্যান হিসেবে আর কি। তো একদিন হচ্ছে ফেসবুক দেখতে দেখতে হচ্ছে একটা অ্যাপস দেখলাম আর কি। অ্যাপসটা হচ্ছে স্ন্যাপস। তো হচ্ছে আমি ভাবলাম যে একটা নতুন অ্যাপস দেখি কীরকম আর কি কী আছে অ্যাপসে, বাংলাদেশে একটা অ্যাপস। তো অ্যাপসটা অন করলাম, অন করার পরে দেখলাম যে ডেটিং অ্যাপস এরকম টাইপের একটা ডেটিং অ্যাপস। তো এটা হচ্ছে আপনার দুজনকে লাভ রিয়েক্ট দিলে তারপর কথা বলতে পারে আর কি, এরকম কিছু আর কি। কেউ জানবে না কেউ কাউকে লাভ রিয়েক্ট দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম আর কি। কেউ জানতে পারবে না, প্রোফাইল আসতে থাকবে একটার পর একটা। যদি আপনার পছন্দ হয় আপনি লাভ দেন, সেও দিতে হবে, সেও জানবে না তাকে আপনি লাভ দিয়েছেন, প্রোফাইল আপনার প্রোফাইল যাবে ওনার কাছে। তো এরকম আর কি, ম্যাচ হলে পরে কথা বলতে পারে। তো হচ্ছে কথা বলতেছিলাম, এরকম কয়েকটা ফ্রেন্ড হলো, কথা বলতেছি। তো একজনের সাথে পরিচয় হলো, সে হচ্ছে, আর ওইটা সিস্টেম হচ্ছে আপনি যত দূর পর্যন্ত দিবেন ওইটার গ্যাপ, অত দূর পর্যন্ত লোকগুলো আপনার কাছে আসবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার হ্যাঁ হ্যাঁ নির্ধারণ করে। তো আমার তখন মনে হয় 2-3 কিলোমিটার 1 কিলোমিটার দেওয়া ছিল। তো ধানমন্ডি থেকে মোহাম্মদপুর, তো ওই জায়গাটা বেশি একটা দূর না, শঙ্কর থেকে। তো ওইখানের একজনের সাথে পরিচয় হলো। তো পরিচয় হওয়ার পরে কথাবার্তা হলো। তো হচ্ছে তো কথাবার্তা হওয়ার পরে উনি হচ্ছে আমাকে প্রপোজ করে। তো প্রপোজ করার পরে রিলেশনশিপের প্রপোজাল না, বিয়ের প্রপোজাল, হ্যাঁ একদম ডিরেক্ট বিয়ের প্রপোজাল।
তো আমি হচ্ছে বলতেছি যে তখন হচ্ছে আমার কিছু সম্বন্ধ মানে বিয়ের প্রপোজাল পেন্ডিং চলছে আর কি, তো Okay. এরকম। তো হচ্ছে বরাবরই অনেক প্রপোজাল আসতো বিয়ের সব সময়, হ্যাঁ। তো হচ্ছে বললাম, তো আমি বলছি যে না। তখন ইন দ্য মিন টাইম তো আপনি কোনো ধরনের কোনো সম্পর্কে ছিলেন না? না, কারোর সাথে না, না। involved ছিলেন না। ওকে, না। ফাইন। তো হচ্ছে বললো, তো ও হচ্ছে একটু শর্ট ছিল, তো আমার শর্ট ছেলে পছন্দ না। কিভাবে বুঝলেন আপনি হ্যাঁ, ফেসবুকে হ্যাঁ ছবি, হ্যাঁ যতটুকু বুঝে শর্ট বুঝাই যায়। ছবি দেখে বুঝতে হ্যাঁ পারছিলেন হ্যাঁ যে হ্যাঁ short, ওখানে okay. ছবি ছিল। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম যে আপনার হাইট কত, তো বললো যে 5'5" এরকম। হ্যাঁ, তো আমি বললাম যে 5'8" নিচে আমার ভালো লাগে না। হ্যাঁ, তো আমি হচ্ছে আপনার সাথে কোনো রিলেশনশিপে যেতে চাচ্ছি না, আমার লম্বা ছেলে পছন্দ, তো আমি বিয়ে করলে লম্বা ছেলেই করব, এরকম কিছু। হ্যাঁ। তো সে আর কোনো কিছু বললো না, কথা কন্টিনিউ হওয়ার পরে সে হচ্ছে আমি হচ্ছে অফ করে দিই, ভালো লাগে না আর কি এরকম কিছু এত মানুষের সাথে কথা বলতে। বাই দ্য ওয়ে, যে অ্যাপটার কথা এখানে বলা হচ্ছে সেই অ্যাপটা এখানে মিউট করা হচ্ছে, কজ উই ডোন্ট ওয়ান্ট টু প্রমোট এনি কাইন্ড অফ অ্যাপ অর সামথিং লাইক দিস ইন দিস শো। সো যে কারণে ওটা মিউট করা হচ্ছে এখানে, এবং অনেকে হয়তো ইন্সপায়ার হবেন ওখানে যাওয়ার জন্য, যে কারণে আমরা মিউট করছি। ওকে, বলেন। তো হচ্ছে গেল, তো হঠাৎ করে দেখি সে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়, তো আমার ফেসবুক নেমটা আর ওই অ্যাপসের নেম হচ্ছে সেম ছিল আর কি, তো অ্যাড করলাম। তো হচ্ছে বললো যে না, দেখলাম আপনি আসতেছেন না অনলাইন, বা আইডিটা পাচ্ছি না, আর ওই অ্যাপসে হচ্ছে আপনি আইডি অফ করে দিলে কি আর পাবে না খুঁজে, ওকে, এরকম আবার লগ ইন করলে হচ্ছে পাবে। মানে খুব ভালো করে প্রাইভেসি মেইনটেইন করা হয়। হ্যাঁ, এখন আরো বেশি। আচ্ছা, তো হচ্ছে গেল, তো কথাবার্তা কন্টিনিউ, অলওয়েজ মেসেজ করতো, আমি রিপ্লাই করতাম না, এরকম। তো সে হচ্ছে ইউল্যাবে পড়াশোনা করছে, তো ওটার ব্যাপারে একটা জিনিস জানার ছিল। একদিন একটা ডে দিছি ফেসবুকে, তো সে রিপ্লাই করছে কি জানতে চান। আমি বলছি আপনি তো এখন পড়াশোনা করেন না এখানে, তো আপনার তো কথা বলতে চাচ্ছি না। তো ইগনোর সবসময়। সে আমাকে আবার প্রপোজ করে, তো প্রপোজ করার পর আমি আবার বলে দিই যে না, আমার পক্ষে পসিবল না, আমি করব না খাটো ছেলে বিয়ে। হ্যাঁ, তো গেল, তো হচ্ছে 2018 নভেম্বরে তো সে একদিন আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে আমি তো আমার অফিসের কাজে আসি লক্ষ্মীবাজারে, তো হচ্ছে আমার সাথে একদিন লাঞ্চ করা যাবে কি না। হ্যাঁ, তো আমি বলছি কখনোই না, ইম্পসিবল। আমি যতই ফেসবুকে কথা বলি না কেন, সামনাসামনি আমি দেখা করতে কমফোর্টেবল ফিল করি না, আমার পছন্দ না আসলে যে একজনের সাথে কথা বললাম, একটা ছেলের সাথে দেখা করলাম, আমার ভালো লাগে না এরকম। তো বলতেছি, সে মানে বলছে জাস্ট একদিন লাঞ্চ, আর কোনোদিন রিকোয়েস্ট করবো না। হ্যাঁ, তো আমি বলছি যে না। তো তখন আমার সাথে আমার মামাতো বোন ছিল, কাজিন ছিল, তো ওকে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে এরকম একটা ছেলে মানে মিট করতে চায় লক্ষ্মীবাজারে। তো ও বলতেছে যা, সমস্যা কি। আমি বলছি তুই আগে দেখ ওকে। তো ও দেখলো, বললো যে দেখে তো মনে হতেছে ভালোই হবে, পড়াশোনাও ভালো একটা জব করে, তো ভদ্রই হবে। আপনার সম্পর্কে বিস্তারিত বলেছেন তাই? হ্যাঁ, সব টোটাল, কোনো কিছু লুকাননি? কোনো কিছু না। তো গেল, তো ব্যাপারটা আমি বাসায় এসে বলছি আমি আপনাকে জানাবো। তো বাসায় এসে আমি আমার মার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমি অলওয়েজ সব কিছু আমার মার সাথে শেয়ার করি। তো মাকে বললাম যে এরকম একটা ছেলে মানে মিট করতে চায়, আমাকে বিয়ের জন্য বলছে, আমি খাটো ছেলে তুমি তো জানো পছন্দ না, বলছি। তো মা বলতেছে যে দেখো বাবা, যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, মিট করো, আমার কোনো সমস্যা নাই, যেহেতু বাসার কাছেই লক্ষ্মীবাজার, তো মিট করো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো মা পারমিশন দেওয়ার পরে আমি তাকে বলছি যে ঠিক আছে, ওকে ফাইন, আমি আসতেছি। তো সে এক রেস্টুরেন্টে দেখা করতে বলছে। হ্যাঁ, তো আমি আর ওইখানে যাইনি, আমি আরেক রেস্টুরেন্টে গেছি এরকম। তো ফর সিকিউরিটি। হ্যাঁ, তো আমি গেলাম, তো আমি বললাম যে আমি এখানে আছি, ও আমার আগে যেই দাঁড়িয়ে আছে এরকম। তো আমি যে হচ্ছে মানে একদমই নার্ভাস, হ্যাঁ, কারোর সাথে ফার্স্ট টাইম মিট করবো, আমি এরকম করি না। তো হচ্ছে যাওয়ার পরে দেখলাম যে একটা ছেলে দাঁড়ায় আছে পিছন সাইড আর কি, দেখলাম সানগ্লাস পরা দাঁড়ায় আছে। তো আমি যেভাবে কাঁধে হাত দিয়ে এভাবে ডাক দিচ্ছি যে আপনি কি অর্ণব পাল? পরে বলতেছে যে হ্যাঁ, মানে সে একদম মানে কমফোর্টেবল, মানে হচ্ছে আমি কতদিনের পরিচিত এরকম। হ্যাঁ, চলো উপরে চলো। তো বসার পরে হচ্ছে সে কোনো কথা নেই, খাবার অর্ডার করো, এরকম খাবার অর্ডার করো। তো খাবার অর্ডার করলাম, কি আপনার যেটা পছন্দ সেটাই দেন। আচ্ছা ঠিক আছে, খাবার অর্ডার করলো, মানে কোনো কথা নাই, খাইতেছে আর কি এরকম, কোনো কথা নেই, খাও নর্মালি আর কি। তার চাইনিজ খুব পছন্দ, সেদিন জানলাম আর কি। তো বললো কথা বলার পরে, তো মানে আমাকে 10 মিনিট পর বলতেছে কি 20% ভালো লাগছে এরকম। তাই আমি বলছি কি 20% ভালো লাগছে? বলছে যে আমাকে তুমি করে বলো এরকম। আমি বলছি ঠিক আছে, বলবো না, সময় হোক। তো গেল, তো একটু পরে মানে 1 চামচ করে খায়ের হতে বলছে যে 30% ভালো লাগছে, মানে এরকম বলতেছে। তো আমার তো খুবই মানে আনকমফোর্টেবল লাগতেছে, লজ্জা লাগতেছে, এরকম একটা লোক সামনে বসা এরকম বলতেছে। তো একটু পরে বলতেছে 60% ভালো লাগছে, মানে খাচ্ছে আর এরকম বলতেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তারপর 100% কখন হবে এরকম।
তো তখন হাসি দিছে, হাসি দেখে আমি মানে এত সুন্দর হাসি, মানে আমি তো ভুলেই গেছি যে শর্ট। আপনার ডিরেক্টলি 100% ভালো লেগে গেল। হ্যাঁ, অনেক ভালো লাগছে আর কি এরকম। আর ওর চোখ ছিল হচ্ছে ব্ল্যাক না, একটু ব্রাউনিশ টাইপের। ওকে। হ্যাঁ, তো গেল। তো একটু পরে বলতেছে খাওয়া দাওয়া তখন টোটালি মানে কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম, আমি তো খেতেই পারছি না এরকম। তো বলতেছে 80% ভালো লাগছে। হ্যাঁ, তো এরকম। তাই আমি বলছি 20% কি দোষ করলো? বললো যে ওইটা তোমার কাছে, ওইটা তোমার কাছে, তুমি যখন বলবা তখন এটা 100% হয়ে যাবে এরকম। তো আমি বললাম ঠিক আছে, আমি এখন বাসায় যাব। ওকে। হ্যাঁ, বাসায় যাব। বললে কেন? আমি না, আমি বাসায় যাব, আরেকদিন কথা হবে এরকম। তো ঠিক আছে চলো, আমি তোমাকে দিয়ে আসি। আমি না, আমি আপনার সাথে রিক্সায় উঠবো না, আমি একাই যেতে পারি, আমি একা আসছি, একা যেতে পারবো। তো রিক্সা করে দিল, আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পরে তো মাকে বললাম এরকম এরকম। তো মা বললো যে তো কথা বলবি না? কথা বলতে আমি বলছি যে না, আরেকদিন বলবো না, বা ফোনে বলবো এরকম। তো বাসায় আসার পরে ফোন দিল, কথা বললাম। ফার্স্ট ফোনটা আমি দিয়েছিলাম বাসায় আসার পরে, ও না। হ্যাঁ, তো কথা বললাম, কথা বলার পরে সেকেন্ড দিন আবার মিট করবে এরকম। তাই আমি বলছি আবার কেন? তো আমি না কেন যদি না করতে পারি নাই, তো গেলাম মিট করতে। তো মিট করার পরে কথা বলে চলে আসছি। তখন ওই দিনই আমি হচ্ছে আমার ফুল ডিটেলস ওকে বললাম যে বাবা কি করে, আমি কি করি, কি করতেছি, জব করি। তখন আমার জবটা অফ ছিল কিছুদিন, আমি করি নাই প্রায় 1 মাসে 2 মাসের মতো। তো তখন বাসায় ছিলাম, তো বললাম মা কি করে, ফ্যামিলি কি অবস্থাতে চলতেছে, সব কিছু আমি শেয়ার করলাম। ও শেয়ার করলো। তো শেয়ার করার পরে বললো সব কিছু বলার পরে বাসায় চলে গেছি। 3rd দিন আবার মিট করবে। হ্যাঁ, পরপর 3 দিনই মিট হচ্ছে। তো আমার একটা পছন্দের জায়গা ছিল, তো একটা মানে মন্দির আর কি। তো আমাদের মন্দির, তো হচ্ছে মন্দির ওইখানে গেলাম স্বামীবাগে। তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খাওয়া দাওয়া করে তো বললো যে চলো মন্দিরে চলো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে। তো ও আচ্ছা, রেস্টুরেন্টে বসেই হচ্ছে ও আমাকে বলতেছে আমি কি পাশে বসতে পারি? আমি বলছি হ্যাঁ শিওর, বসো, সমস্যা নেই, একটু গ্যাপে বসো। ওকে। মানে মন্দির মানে হচ্ছে আপনারা দুজনেই হচ্ছে হিন্দু ধর্মের ছিলেন? হ্যাঁ, ওকে। তো হচ্ছে বসলাম। তো সে হচ্ছে তার মোবাইল বের করলো, মোবাইল বের করে আমাকে দেখাচ্ছে, মানে টোটালি ক্যালকুলেটর বের করে হিসাব দেখাচ্ছে, তার মান্থলি স্যালারি কত, সে কত টাকা ডিপিএস করছে, তার ব্যাংকে কি আছে, মানে টোটালি আর কি কত টাকা সে খরচ করে, কাকে কত টাকা দেয়। ডিফারেন্ট লাগছে যে এরকম একটা ডেটিং অ্যাপে প্রথম দিনেই এই ধরনের সম্পর্ক। আপনারা কি আগে থেকে কথোপকথন এই ধরনের সম্পর্ক মেইনটেইন করতেন? আমাদের তো পরিচয় হচ্ছে জুলাইতে, আপনারা দেখা করছেন নভেম্বরে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে 3 মাসের মধ্যে আপনাদের বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে? একদমই কম, একদমই কম, মানে খুব খুব কম। তো গেল, তো সে আমাকে বের করে দেখাচ্ছে। তাই আমি বলছি আপনার মানে তোমার এগুলোর হিসাব আমি কেন দেখবো? সে তার কত টাকা খরচ করে, কত টাকা থাকে, এরকম টোটালি হিসাব আর কি, মান্থলি কত টাকা থাকে এরকম। বিয়ের জন্য সে আসলে পারফেক্ট কিনা সেটার জন্য। তা আমি বলছি যে আমার তো এগুলো জানার এখন কোনো দরকার মনে করতেছে। বলছে না, তোমার জানা দরকার, একটু পরেই বুঝতে পারবা। হ্যাঁ, এরকম। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে। তো সে সব কিছু দেখালো, তো বললো আচ্ছা ঠিক আছে, বললো আমার বিকাশ অ্যাকাউন্ট আছে, এই আছে সেই আছে, তো এগুলো সব দেখালো। তাই আমি বলছি এগুলোর পিনকোড দিয়ে আমি কি করব? বিকাশের পিনকোড দিয়ে আমি কি? বলছি না, যদি কখনো লাগে এভাবে রিচার্জ করবো মোবাইলে, এখান থেকে ঢুকে এরকম ভাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো এখান থেকে বের হয়ে আমরা মন্দিরে গেলাম। তো এখানে যাওয়ার পরে একটা আমাদের হচ্ছে ধর্মের মধ্যে হচ্ছে একটা 108টা একটা পাথরের মতো আছে, ওখানে ঠাকুরের নাম নিয়ে আর কি মানে ঘুরতে হয়। ওটা আমার খুবই পছন্দ আর কি, 108 বার ঘুরতে হয় এরকম। তো আমি ওটাতে গেছি, তো আমি বলছি যে আসো, সে যাবে না, বলছে যে না, মানে এমনি একটু কম বিশ্বাসী, ঠাকুর বিশ্বাসী কম আর কি, এরকম টাইপের। তুমি যাও, আমি দাঁড়াইছি। তো আমি হাত ধরে টান দিছি যে না আসো। হ্যাঁ, তো গেল, ঠিক আছে সে আসছে। তো ওটা করে ওখানে বসে, তো তখন আমাকে বলতেছে যে হাতটা দাও। তো আমি দিলাম। বলছে আমাকে বিয়ে করবা আর কি এরকম। তো আমার শরীর দিয়ে মানে ঘাম বের হয়ে গেছে টেনশনে, আমি কি বলবো? মন্দিরে বসে আমার এটা বলছে ঠাকুরকে সাক্ষী রেখে তোমাকে বলতেছি আমাকে বিয়ে করবা। হ্যাঁ, তো আমি কিছু বলতে পারতেছি না। বলছে যে বলো, তুমি চিন্তা করে বলো, আমি বসছি এখানে, যে আমাকে বিয়ে করবা কিনা। আমি তো সবকিছু তোমাকে শেয়ার করলাম, সবকিছু বললাম, আমাকে বিয়ে করবা কিনা। তা আমি বলছি যে দেখি, হ্যাঁ জানাবো, বাসায় আগে বলি, তারপর। বলে যে না, আমাকে এখন এখানে বসে বলো আমাকে বিয়ে করবা কিনা। তা আমি বলছি ঠিক আছে করবো। হ্যাঁ, এরকম আমি বলছি ঠিক আছে করবো। গেল। তো আপনি কি সিরিয়াসলি বলেছিলেন? হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি যে আমি করবো, কজ আমি জানি যে আমার ফ্যামিলি আমাকে কতটা প্রায়োরিটি দেয়, আমি বললে শুনবে, যেহেতু আমি সংসার করব। কিন্তু আমাদের জায়গা থেকে একটা প্রশ্ন এসে চলে আসে না, মানে একটা ছেলেকে আপনি জানেন না, শোনেন না, মাত্র 3 মাসের পরিচয়। 3 মাসের পরিচয়, প্লাস হচ্ছে যে আমি তো এরকম ভাবে কথাও বলি না সেরকম ভাবে তার সাথে। তো তাহলে তো আপনি তাকে বিয়ে করার ওয়ার্ড কেন দিচ্ছেন? তো সে যখন আমাকে সবকিছু শেয়ার করছে, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো মার সাথে আমি প্রতিদিন যখন যেতাম, মার সাথে সব কথাই কিন্তু আমি শেয়ার করতাম যে কি কথা হচ্ছে আমাদের মাঝে। কত সালের ঘটনা এটা?
এটা? 2018। 18, তার মানে আজ থেকে 2 বছর আগে। আপনি রাইট নাও হ্যাঁ। 21 বছর, আপনার তখন হ্যাঁ। 19 বছর বয়স। হ্যাঁ। সো 19 বছর বয়সের বাচ্চার কাছ থেকে আসলে, বাচ্চাই তো বলবো আমরা, কিশোর, তাদের কাছ থেকে আসলে খুব বেশি লজিক্যাল অ্যাপ্রোচ মানে করাটাও উচিত না। তো হচ্ছে গেল, তো বাসায় যাওয়ার পর মাকে আমি বললাম এরকম এরকম। তো মা বল, প্রতিদিন যখন যেতাম মার সাথে সব কথাই কিন্তু আমি শেয়ার করতাম যে কি কথা হচ্ছে আমাদের মাঝে। কত সালের ঘটনা এটা? 2018। 18, তার মানে আজ থেকে 2 বছর আগে। আপনি রাইট নাও হ্যাঁ। 21 বছর, আপনার তখন হ্যাঁ। 19 বছর বয়স। হ্যাঁ। সো 19 বছর বয়সের বাচ্চার কাছ থেকে আসলে, বাচ্চাই তো বলবো আমরা, কিশোর, তাদের কাছ থেকে আসলে খুব বেশি লজিক্যাল অ্যাপ্রোচ মানে করাটাও উচিত না। তো হচ্ছে গেল, তো বাসায় যাওয়ার পর মাকে আমি বললাম এরকম এরকম। তো মা বলতেছে যে তোমার কি মনে হয়? তো আমি বলছি যে এটা ফ্যামিলিগতভাবে যে পর্যন্ত না আসতেছে সে কত কিছু বলা যাচ্ছে না। তো ওকে আমি বললাম যে সত্যিই যদি বিয়ে করতে হয় তাহলে ফ্যামিলিকে বলতে হবে, ফার্স্ট অফ অল ফ্যামিলিকে বলতে হবে। তো বললো যে আমি ফ্যামিলিকে বলবো, সমস্যা নেই, কিন্তু আমার 1 ইয়ার টাইম দিতে হবে। হ্যাঁ, আমি 2019-এর লাস্টের দিকে বিয়ে করব। ওকে। হ্যাঁ, শীতের মধ্যে বিয়ে করব। আমি বলছি ঠিক আছে, 2 বছর কেন, 1 বছর কেন, 2-3 বছর ওয়েট করতে পারবো, প্রবলেম নাই, তুমি হচ্ছে ফ্যামিলিকে জাস্ট বলো। ওকে। তো সে প্রায় দেখা করার, লাস্ট দেখা করার 3 থেকে 4 দিনের মাথায় বাসায় বলে দিল। বাসায় বললো, আমার বাসায় তো আগেই বলছি মাকে, বাবাকে তো কোনো শেয়ার করা হয় নাই, মাকে বলছি। তো সে বাসায় বলল, আমার বাসায় আমি বললাম। তো বলার পরে তো 2 বাসায় তখন মোটামুটি সব কিছু জানে। তো তখন আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, নভেম্বরে দেখা সাক্ষাৎ হলো, 2-3 দিন তো দেখা হলোই। তারপরে মনে হয় আর 1-2 দিন দেখা হয়েছে এরকম। মাকে বলে বলেই কিন্তু আমি যেতাম, কখনো মিস করি নাই বলা আর কি, সব কিছুই শেয়ার করতাম। তো গেল, তো আমরা তখন দূরে কোথাও ঘুরতে যাইনি ওর সাথে, আমি এই লক্ষ্মীবাজারের মধ্যে আর কি স্থগিত এরকম। তো দূরে কোথাও যাওয়ার কথা বললে তো আমি আমার বোন ফ্রেন্ড ছাড়া আমি যেতাম না এরকম। তো ডিসেম্বরের 12 তারিখ, 2018 ডিসেম্বরের 12 তারিখ, তো আমরা নারায়ণগঞ্জ সাবদি মন্দির ঘুরতে গেলাম। আমার বোন আর আমার এক ফ্রেন্ড ছিল, আমরা 4 জন আর ও গেলাম। তো ওর আবার ইচ্ছা ছিল হচ্ছে ওই মন্দিরে পালায়ে বিয়ে করবে আর কি, ওই মন্দিরটাতে খুব পছন্দের একটা মন্দির, ওখানে পালায়ে বিয়ে করবে এরকম। তো বলতেছে পালায়ে বিয়ে করার ইচ্ছা তো আর পূরণ হচ্ছে না, ফ্যামিলিগতভাবে সব কিছু যেহেতু হয়ে যাচ্ছে পূরণ হচ্ছে না। তো ও হচ্ছে পুরোহিতের সাথে কথা বলে ওইখানে আমাকে সিঁদুর পরাই দিছে। হ্যাঁ, সিঁদুর পরাই দিছে, বলছে যে ইচ্ছাটা আজকেই পূরণ করে ফেলি। তো আমার বোন ছিল, আমার ফ্রেন্ড ছিল, ওরা বলতেছে যে হ্যাঁ করো, আমরা আসি। তো আমাদের মধ্যে হচ্ছে, ধর্মের মধ্যে হচ্ছে রূপার আংটি, হ্যাঁ রূপার আংটি বা একটা গাছকোট আছে, ওগুলা দিয়ে সিঁদুর পরায়। তো আমার হাতে একটা রূপার আংটি ছিল, ওটা দিয়েই হচ্ছে সিঁদুর পরাইছে। এটা কি হয়, মানে বিয়ে হয়ে যায়? হ্যাঁ, ওর ইচ্ছাটা আর কি জাস্ট পূরণ করা। হ্যাঁ, তো ও সেদিন থেকে হচ্ছে বউ হিসেবে মেনে নিছে আর কি তখন এরকম। পর্যন্ত আপনি এই আসল ঘটনাটা জানেন না ওর সম্পর্কে? না, তখন তো কিছুই না। এখানে আমি একটা কথা বলে নিই, কেন আমি এই কথাটা বলেছি সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কজ গল্পের টুইস্টটা আরো সামনে। এটা আপনাদের কাছে খুব অস্বাভাবিক মনে হতে পারে যে মাত্র কয়েকদিনের পরিচয়, এরকম একটা ইন্টিমেসি। আসলে আমাদের জীবনে এই প্রেম ঘটিত কিছু কিছু বিষয় ঘটে যায় যেগুলোর আসলে খুব একটা লজিক্যাল অ্যাপ্রোচে আনা খুব মুশকিল, এবং এগুলো খুব অহরহ হয়। সো লজিক দিয়ে আসলে ওকে জাস্টিফাই করাটা খুব মুশকিল হবে। তবে এটা ঠিক যে খুব শর্ট টাইম হলেও দুটো ফ্যামিলির কনসার্ন নিয়েই কিন্তু হচ্ছে, বিশেষ করে ওর ফ্যামিলির কাছ থেকে অনেক বেশি কনসার্ন ছিল যে আমার ফ্যামিলি সব কিছু জানে, বিশেষ করে ওর মা জানে। ও কি ওর ফ্যামিলিকে জানাচ্ছিল আপনার সম্পর্কে, এবং সেখান থেকে অ্যাকসেপ্টেন্স ছিল? হ্যাঁ। ওকে। হ্যাঁ, তো হচ্ছে বললো, তো সেদিন এটা গেল। হ্যাঁ, তো যাওয়ার পরে হচ্ছে 2 ফ্যামিলি থেকে কথা হয়ে জানুয়ারির 18 তারিখ 2019-এর জানুয়ারি 18 ওদের বাসা থেকে সবাই আসলো আমাকে দেখার জন্য। হ্যাঁ, আসলো, বাবা মা আসেনি, হচ্ছে সব বোনের জামাইরা আর কি, কাজিনদের হাজবেন্ডরা, ওর বোন ভাই, হ্যাঁ ওর হচ্ছে একটা দাদু, হ্যাঁ মামা তো ভাই, মানে সবাই প্রায় 15-16 জনের মতো আর কি। তো সবাই আসলো আমার মামা বাড়িতে। তখন আমাদের হচ্ছে একটা ঘর, বলতে গেলে একটা ঘরে আমরা 5 জন থাকি এরকম। 2টা রুম ছিল, একটা ছোট ছিল, ওর থেকে থাকতাম না এক রুমেই। তো এক রুমে এত মানুষ তো পসিবল না, তো এই জন্য মামা বাড়িতে দেখানো হয়েছে। তো মামা বাড়িতে আসলো, তো ওই দিন মোটামুটি কথাবার্তা হয়েছে। তো কথাবার্তা হওয়ার পরে আমাদের বাসা থেকে জিজ্ঞেস করছে যে দাবি দাবা যদি কিছু থাকে আর কি এরকম। তো ও বলছে যে না, কিছুই না। হ্যাঁ, কিছুই না। তো ওনারা বলছে যে কিছুই না, আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে মানে বাবা কথা বলবে আর কি, ওর বাবা এরকম। তো ওই দিন দেখে গেল। তো ওই দিনই বলছে যে 1 বছর টাইম লাগবে, এই বছরের ডিসেম্বরে, 2019 যেহেতু দেখতে আসছে জানুয়ারিতে, তো বললো যে এই বছরের ডিসেম্বরে মানে আমরা কাজ করব আর কি, এরকম বিয়ের ব্যাপারে করব। আর ওর তখন হচ্ছে বিজনেসও ছিল, জবও ছিল। তো 1 বছর টাইম চাইলো, আচ্ছা ঠিক আছে ফাইন, 1 বছর দেওয়া হলো, সমস্যা নেই। তো তখন আমিও জবটা করতেছি, ও জব করতেছে, চলতেছে আর কি এরকম নর্মালি, ভালোই ছিল। তো ওই বছরই
প্রায় মার্চ এপ্রিলের দিকে মানে হঠাৎ করে একটু একটু শ্বাসকষ্ট, ঠান্ডা লাগলে একটু শ্বাসকষ্ট হচ্ছে এরকম। তো আমি বললাম যে হয়তো ঠান্ডার জন্য এরকম হচ্ছে, তোমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে ওইটা থেকে হচ্ছে, এটা ন্যাচারাল এখন হয়, শ্বাসকষ্টটা মোটামুটি সবারই হয়। হ্যাঁ, তো এরকম ব্যাপার না। তো ও প্রচুর হাঁটাহাঁটি করতো, যেহেতু মার্কেটিং ম্যানেজার ছিল কোম্পানির, তো মার্কেটিং করতে হতো, অনেক দৌড়াদৌড়ি করতে হতো, তো করতে কোনো প্রবলেম ছিল না এরকম। তো তখন থেকে হচ্ছে মোটামুটি একটু দৌড়াদৌড়ি করলে, হাঁটাহাঁটি করলে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গেল, তো আমি বললাম তাহলে একটা ডাক্তার দেখাও এটার জন্য। তো মার্চ এপ্রিল গেল, তো ও হচ্ছে প্রায় সেপ্টেম্বর অক্টোবরের দিকে ডক্টর দেখাইছে, বাংলাদেশে দেখানো শুরু করছে ডক্টর আর কি। তো ফার্স্টে যখন দেখাইলে তখন বললো আপনার যক্ষা হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, 3-4 মাস লাগবে ওষুধ খাওয়ার পর ঠিক হতে। তো আমার শুনে একটু খারাপ লাগছে, কান্নাকাটি করছি যে কি বলো, টিভি হয়েছে এরকম, তো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আমরা শুনতাম যার হয়েছে যক্ষা তার নাই রক্ষা। হ্যাঁ, তো আমি বললাম এখন তো ওষুধ বের হয়েছে, আমাদের পাশের ফ্ল্যাটের একটা আন্টির হয়েছিল, উনি সুস্থ হয়ে গেছে টিভি। হ্যাঁ, তো গেল, তো ওষুধ খাচ্ছে, পরে দেখলো কাশি একদমই নেই। হ্যাঁ, কাশি যক্ষা যখন একদম ডিপে, উনি বলছে ডিপে চলে গেছে আপনার যক্ষা, এরকম ডিপে চলে গেছে তাহলে তো রক্ত আসবে বা এরকম কিছু, ওর কাশি পুরো ঠিকঠাক, ঠান্ডা কমে গেছে, কাশি ঠিকঠাক এরকম। তো আমি বললাম তোমার তো ঠিক হয়ে গেছে, তুমি আবার দেখাও ডক্টর, আরেক ডক্টর দেখাও। দেখাইলো, বললো না আপনার তো কোনো যক্ষা টক্কা টিভি কিছুই না, আপনি তো আপনার ঠান্ডা থেকে এরকম হয়েছে, হ্যাঁ আপনার হচ্ছে শ্বাসকষ্ট। ওই ডক্টর বললো আপনার শ্বাসকষ্ট, আপনার ইনহেলার নিতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনহেলার হচ্ছে সকালে একবার, রাত্রে একবার, দুপুরে একবার, 3 বেলা 3বার ইনহেলার নিতে হবে, 2বার স্প্রে করতে হবে, এরকম সিস্টেম করে দিল। হ্যাঁ, তো ইনহেলার দিল, যদি বেশি খারাপ লাগে তো সেদিন আর যেদিন বেশি খারাপ লাগবে ওই দিন, এছাড়া নিতে না বলছে। হ্যাঁ, তখনও সে মোটামুটি সুস্থ, কিন্তু কিছুই না। তো গেল, তো নভেম্বরের দিকে শরীরটা বেশি খারাপ, হ্যাঁ খুসখুস কাশি হচ্ছে, শ্বাস নিতে বেশি কষ্ট হচ্ছে, একদম মানে বেশি হাঁটতে পারতেছে না এরকম। তখন কিন্তু তার জব নেই, হ্যাঁ জব আগেই চলে গেছে আর কি, জব ছেড়ে দিছে। তো বিজনেসটার দিকে আর কি লক্ষ্য দিচ্ছিল, বিজনেসটা বড় করার জন্য, যেহেতু বিয়ের সময়টা সামনে চলে আসতেছে এর জন্য। ও দেখা করতে আসতো, তো হচ্ছে তখন দেখতাম যে একটুখানি সিঁড়ি দিয়ে উঠলেই কেমন জানি মানে কষ্ট পাচ্ছে, এরকম শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই আমি বললাম তোমার এরকম অবস্থা হইতেছে কেন, তুমি অন্য ডক্টর দেখাও, ভালো ডক্টর দেখাও। মানে অনেক ডক্টর দেখাইছে, প্রচুর টেস্ট করছে, তার টেস্টেই চলে গেছে প্রায় 25-30 হাজার টাকার মতো, কিন্তু তারা কিছুই ধরতে পারেনি, কিছুই না। তো লাস্ট একটা ডক্টর যখন দেখাইলো, অনেক বড় একটা ডক্টর, কি জানি নাম আমি বলতে পারতেছি না, তো ওনাকে দেখানোর পরে বললো যে আপনার ফুসফুসে একটু ইনফেকশন আছে। ফুসফুসে ইনফেকশন আছে? হ্যাঁ, একদম অল্প, সামান্য, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এরকম। হ্যাঁ, তো সে হচ্ছে ওষুধ দিল, তখন কিন্তু তার শ্বাসকষ্টটা মোটামুটি ভালোই। হ্যাঁ, তো সে হচ্ছে ওষুধ দিল, তো ওষুধ সে কন্টিনিউ খাচ্ছে, খাওয়ার পরে একটু ভালো ফিল হচ্ছে এরকম, 10-15 দিন খাওয়ার পরে বললো যে আমার এখন ভালো লাগতেছে। তা আমি বললাম যে শ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে, বললো একটু কম। তো গেল, তো নভেম্বরের লাস্টের দিকে ওই ডক্টরের সাথে যখন আবার করলো, কথাবার্তা বললো, তো উনি বললো আপনি চেন্নাই চলে যান, এখানে ট্রিটমেন্ট হবে না। হ্যাঁ, এখান থেকে বেটার ট্রিটমেন্ট পাবেন আপনি চেন্নাইতে, আপনি ওইখানে যান, আপনার লাংসে ইনফেকশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওষুধে যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণ ঠিক থাকতেছে, বাট এটা কিন্তু বাড়তেছে এরকম, চেন্নাই চলে যান। তখন আমাদের বিয়েটার হচ্ছে না ডিসেম্বরে, সবাই বললো যে তাহলে ট্রিটমেন্টটা করে আসুক, দেন আর কি বিয়ে, দেখি ডক্টর কি বলে এরকম। তো সে ডিসেম্বরে চলে গেল চেন্নাই, প্রায় 1 মাস, 28 দিনের মতো ছিল, 26-27, হ্যাঁ এরকমই হবে, প্রায় 1 মাস থাকলো। তো এখানে থাকার পরে হচ্ছে ডক্টর ওকে অক্সিজেন দিল ওইখানে, বলে আপনি যে কয়দিন এখানে আছেন ওই কয়দিন আপনি অক্সিজেন নেন, আপনার শরীরে অক্সিজেন কম, একদমই কম। আমাদের একজন নর্মাল মানুষের শরীরে থাকে 93-94 বা 98 পর্যন্ত থাকে, ওর হচ্ছে তখন আপনার ওইখানে আসে 80, হ্যাঁ 80 আসে তখন, হ্যাঁ 80 আসে। তো ওই অক্সিজেনটা নেওয়ার পরে হচ্ছে আমাদের নর্মাল মানুষ যেরকম থাকি আমরা সেরকম আসে আর কি, অক্সিজেন খুবই কম শরীরে এরকম। বলো 3 মাস পর আপনি আবার আসবেন, মার্চে 3 মাস পরে আপনি আবার আসবেন, আপনি এখন যান, এই ওষুধগুলো কন্টিনিউ করেন, 3 মাস পরে চেক আপ করে ওষুধ চেঞ্জ করব। আর আপনার তখনই হচ্ছে ওর লাংস হচ্ছে প্রায় 70% ড্যামেজ, তখনও ধরা পড়েনি না, 70% তখন ড্যামেজ, ওখানে যে ধরা পড়লো, চেন্নাই যে ধরা পড়লো 70% ড্যামেজ। ওর ফুসফুসটা হচ্ছে শক্ত হয়ে গেছে, পাঞ্চ করে না, আমরা শ্বাস টান দিই যখন ছাড়ি ও ছাড়তে পারে না, সারতেই কষ্ট হয়। আর ফুসফুসের উপরে একটা বরফের মতো আবরণ পড়ে গেছে, ঠান্ডা, যার কারণে ফুসফুসটা পাঞ্চ করে না। হ্যাঁ এরকম ডাক্তার এটা বলছে। আচ্ছা, তো বলছে
বলার পরে হচ্ছে বললো যে আপনি ওষুধটা কন্টিনিউ করেন, এই ওষুধে আমরা দেখবো যে এই ওষুধে কতটুকু ইমপ্রুভ হয় আপনার, তারপর ওষুধ চেঞ্জ করব। তখনও কিন্তু সে সুস্থই। হ্যাঁ, দেখায় টাকায় আসলো। আসার পরে আমাকে বললো যে এরকম অক্সিজেন দিছে, অক্সিজেন, আমি ওখানে ভিডিও কল আমাকে দেখাইলো যে অক্সিজেন নিতেছে। আমি বলছি অক্সিজেন কেন? তখনই আমি কান্নাকাটি ফোনে যে অক্সিজেন কেন লাগাইছো নাকের ভিতরে এরকম। তো বললো, তো আমাকে বলতেছে যে আমার শরীর ভালো লাগে না, আমার শরীরটা ভালো লাগে না। তাই আমি বলছি বেশি খারাপ লাগে? তো আমাকে কখনোই সে শেয়ার করতো না তার শরীর খারাপ, যে আমি টেনশন করব, আমি কষ্ট পাবো এরকম। তো গেল, তো যাওয়ার পরে হচ্ছে আসলো বাংলাদেশে। আসার পরে ডাক্তার তাকে বলল অক্সিজেন মেশিন কেনার জন্য, বাসায় অক্সিজেন ইউজ করার জন্য। দিনে হচ্ছে রাত 24 ঘন্টায় হচ্ছে প্রায় 14 ঘন্টার মতো অক্সিজেন নিতে হবে। সে যেটা যখনই নেক বা গ্যাপে গ্যাপে নেক, ওনার ইচ্ছা আর কি, নিলে শরীরটা ভালো থাকবে, অক্সিজেনটা আর কি গ্যাপটা পূরণ হবে এরকম। তো অক্সিজেন বাংলাদেশে আসলো, আসার পর অক্সিজেনের মেশিনটা কিনলো, বিজনেস কন্টিনিউ করতেছে। হ্যাঁ, একটু কম যায় আর কি তখন বাহিরে। ডিসেম্বর আসার পর একটু কম যায়, আমার সাথে মিট করতে আসতো, দেখা টাকা করতো। তখন তারপরে হচ্ছে আমি জবটা ছেড়ে দিলাম, আমার এরকম অসুস্থ হয়ে গেছিলাম। ও বললো জব করতে হবে না, তোমার যা লাগে ওইটা আমি দেখবো। হ্যাঁ, এরকম। তো বোন কিন্তু জব করে না তখন, আর মা তখন একাই, তখন থেকেই মা একাই। তো ও হেল্প করতো আমাকে, আমার যতটুকু যা লাগে সবসময় করতো। আমি নিতে চাইতাম না, যেহেতু আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমার ওরকম কোনো খরচ ছিলও না। ও বলতো সবসময় যে তোমার কেন কোনো খরচ নাই, কেন কিছু কিনতে চাও না, এরকম কেন? আমি আমার দরকার নেই, শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার, এরকম যতটুকু সেভ করা যায়। তো তখন মোটামুটি সুস্থ। তখন ওই যে ইনহেলারটা নিয়ে বের হয়, আর হচ্ছে হাতের একটা ওই যে অক্সিজেন চেক করার মেশিন, এগুলো নিয়ে বের হয়। বড় একটা ব্যাগ নিয়ে বের হয়, ব্যাগের ভিতরে গরম জলের ফ্লাক্স, তারপর হচ্ছে ওই মেশিন, ইনহেলার নেওয়ার একটা বক্স, এগুলো নিয়ে সবসময় ক্যারি করতেছে। তখন এরকম মিট করতে আসলেও ক্যারি করতেছে, ব্যাগও নিতে কষ্ট হচ্ছে এরকম। তো আমি আসলে পরে ব্যাগটা আমিই ধরতাম যে আমার কাছে দাও। রেস্টুরেন্টে একটা সিঁড়ি উঠলেই অনেকক্ষণ রেস্ট নিতে হইতো, তারপর আরেকটা সিঁড়ি উঠতো, এরকম অবস্থা হয়ে যাচ্ছে আর কি। তো জিরা 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 রেস্টুরেন্টে যেতাম এরকম। তো গেল, তো সে তখন মোটামুটি ভালো। ফেব্রুয়ারির 18 তারিখ আমার সাথে লাস্ট মিট হলো। হ্যাঁ, তারপর সে মার্চে ইন্ডিয়া যাবে। তখনও কিন্তু বিয়ের কিছুই না, সবাই বললো মার্চে আসুক, জুলাইতে বা জুনের লাস্টে বিয়ে হবে। হ্যাঁ, ঈদের পরে বিয়ে হবে আর কি এরকম। ঠিক আছে, সমস্যা নেই। তো মার্চের 9 তারিখে সে চেন্নাই গেল। 9 তারিখে ওর বাসায় আমি গেলাম ওকে দেখার জন্য। হ্যাঁ, আমার মাকে তখন বলি নাই যে ওদের বাসায় যাচ্ছি, তখন মাকে ওই ব্যাপারটা আমি হাইড করছি, যেহেতু মা যেতে দিবে না, আমাদের ধর্মে এটা পছন্দ করে না আর কি, যে বিয়ের আগে শ্বশুর বাড়িতে যাওয়া। তো ওর বাবা মা বলার কারণে হচ্ছে আমার দেওর এসে আমাকে নিয়ে গেছে বাসা থেকে। মাকে তখন আমি ব্যাপারটা বলি নাই যে ওদের বাসায় আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। মাকে বলছি ও বের হবে, বাট ও বের হওয়ার মতো অবস্থায় নাই তখন। তো ওকে তখন দেখে আমি মানে সামনাসামনি দেখে, ওই যে ফেব্রুয়ারিতে দেখছি 18 তারিখ, তারপর মার্চের 9 তারিখ। তো এতটুক মানে দিনের মধ্যে সে অনেকটা বেশি চেঞ্জ। হ্যাঁ, একদম শুকনা হয়ে গেছে। বেড থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছে, তাই তার কষ্ট হচ্ছে, অক্সিজেন ছাড়াই। হ্যাঁ, অক্সিজেন নিলে আবার ঠিক লাগতেছে এরকম। জানুয়ারিতে ওকে বাবা মা দেখে গেছে ওদের বাসায় এসে। হ্যাঁ, দেখে গেছে, তখন তো বললাম না, তখন মোটামুটি সুস্থ, ভালো, আমার সাথে মিট করে এসে। আচ্ছা, ওর রোগটা কি জানা গিয়েছিল? রোগটার নাম জানা গেছে ততদিনে? হ্যাঁ, তখন এটা হচ্ছে আইএলডি না কি জানি বলে, আমি জানি না ওকে। টোটালি। এটা হচ্ছে খুব রেয়ার। তো এইটা রেয়ার, এবং ডাক্তার কি বলেছিল এটা কিউরেবল ফুস ট্রান্সপ্লান্ট? হ্যাঁ। তো 9 তারিখে চলে গেল মার্চে। 9 তারিখে যাওয়ার পরে ডক্টর দেখালো, তখন ডক্টর বলল যে আপনার এটা হচ্ছে 1% ভালো হয়েছে, 3 মাসের মধ্যে 1% আগে থেকে গেল। তো তখন ডক্টর টেস্ট করানোর, চেক আপ করানোর পরে ওকে বলছে হ্যাঁ এই ওষুধটা আপনি খান, তারপর এপ্রিলে দেখে আপনাকে তখন আবার আর কি ওষুধ চেঞ্জ করব। তো গেল, তো ওইখান থেকে আসার পরে হচ্ছে টোটালি 24 আওয়ার্স অক্সিজেন। মানে এখন অক্সিজেন ছাড়া মুভি করতে পারে না, ও থাকতেই পারতেছে না, একদম থাকতে পারতেছে না। ওকে, কষ্ট হচ্ছে, বাথরুমে নাকি যেতে কষ্ট হচ্ছে আর কি এরকম, যাচ্ছে বাট কষ্ট হচ্ছে এরকম আর কি, মুভ করতে পারতেছে না। তো ও আস্তে আস্তে কিন্তু তখন লকডাউন বাংলাদেশে দিয়ে দিচ্ছে, বর্ডার তখন ক্লোজ মোটামুটি। হ্যাঁ, খুব কষ্ট করে আসছে আর কি। হ্যাঁ, তখনও কিন্তু আমার মার আর ওর অবস্থা দেখতেছে না, ওই জানুয়ারিতে ভালো দেখে আসছে, ওইটাই মাথায় আছে, ওইটাই কিন্তু মাথায় আছে। আর আমি ওই যে দেখে আসলাম মার্চের 9 তারিখে, এরপর কিন্তু আর ওরে দেখি নাই। ভিডিও কলে দেখতাম নাকি অক্সিজেন লাগানো এরকম। আর ও যে এতটা সিক, আমি কিন্তু আমার ফ্যামিলিকে কখনো শেয়ার করিনি। কেন করেননি?
আমি করি নাই, হয়তো ভাবছি যে ট্রিটমেন্টটা করলে একটু ভালো হয়ে যাবে, হ্যাঁ, বা এরকম যদি দেখে তাহলে তার ওর সাথে আমার বিয়ে দিবে না, হ্যাঁ, বা আমি ওর জন্য কিছু করতে পারবো না, হ্যাঁ, এরকম যেহেতু অসুস্থ হয়ে যাচ্ছে। তো একদিন মে মাসে, হ্যাঁ, মার্চ এপ্রিল মেতে একদিন রাত্রেবেলা ঝগড়া হয়েছে টুকটাক আর কি কথা। আমি তখন কিন্তু নারায়ণগঞ্জ, আমি 3 মাস লকডাউন নারায়ণগঞ্জ ছিলাম, বোনের বাসায় আসতে পারিনি। নারায়ণগঞ্জের অবস্থা তখন খারাপ ছিল। তো গেল, তো একদিন সারা রাত ঝগড়া হয়েছে, পরে ওই ঝগড়া করতেছে আমার সাথে, এরকম মানে রিলেশন ব্রেকআপ করতে চাচ্ছে, হ্যাঁ, এরকম। তা আমি বলছি তুমি এরকম করতেছো কেন? তো বললো যে সকালবেলা তো কান্না করতেছে ফোন দিয়ে। আমি বলছি কি হয়েছে? তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তা আমি বলছি যে ঠিক আছে তুমি বলো, সমস্যা নেই, বাট কান্না করতেছো কেন? তো ও কান্না করতে পারতো না, কান্না করলে খুব শ্বাসকষ্ট হতো। তাই বলছি তুমি একটু রিল্যাক্স হও, তুমি কান্না করতেছো কেন? আর আমি কখনই ওর কান্না সহ্য করতে পারতাম না, আর এভাবে একটা ছেলে মানুষ কান্না করলে অন্যরকম লাগে। তো আমিও কান্না করতেছি, তো আমার কান্না দেখে তখন সে চুপ হয়ে গেল। হ্যাঁ, তাই বলছি তুমি বলো, কোনো সমস্যা নাই। সকাল যখন 5:30 কি 6টা বাজে সকালে। তাই আমি বলছি যে হ্যাঁ বলো, তুমি সমস্যা, তুমি কান্না করো না। বলছি যে তুমি একটু শক্ত হও। আমি বলছি হ্যাঁ আমি শক্ত হয়েছি, তুমি বলো কি হয়েছে এমন, তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? তো বললো যে আমি বেশি দিন নাই। তাই আমি বলতেছি বেশি দিন নাই মানে কি বলতেছো, উল্টাপাল্টা কথা, ক্লিয়ার করে বলো। হ্যাঁ, তো আমি শুয়েছিলাম, উঠে বসছি, যে মানে কি বলতেছো? জান আমি বেশি দিন নাই, হ্যাঁ, এরকম কিছু। আমি বলছি কি হয়েছে সেটা বলো। বলছে যে তোমাকে তো আমি বলি নাই, শেয়ার করি নাই, হচ্ছে তোমাকে তো অনেক ট্রাই করতেছে আমার থেকে দূরে সরানোর জন্য, অনেক ঝগড়া হয়েছে ও আসার পর থেকে, মানে কেমন যেন অন্যরকম হয়ে গেছে, মানে জাস্ট ব্রেকআপ এরকম টাইপের, হ্যাঁ, বিয়ে করবে না এরকম করতো। তা আমি বলছি যে কি হয়েছে বলো, তোমাকে দূরে সরানো অনেক ট্রাই করতেছি, আমি পারতেছি না, তুমি আমাকে এরকমভাবে ধরছো, আমি পারতেছি না ছুটতে, এরকম। তাই আমি বলছি কি হয়েছে আমার সেটা বলো, রাগ উঠাও না, এরকম কিছু। তো বলতেছে যে ডক্টর বলছে যে এটা আর ভালো হবে না, ভালো হওয়ার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে আমার এখন হচ্ছে 80% ড্যামেজ। হ্যাঁ, তাই আমি তুমি না বললা যে ডক্টর বলছে 1% ভালো হয়েছে, হ্যাঁ, পরে বলতেছে যে না ভালো হয় নাই। আমি তোমার এই জাস্ট তখন ঠিক রাখার জন্য কথাটা বলছি, 1% ভালো হয়েছে। এরকম যদি থাকে তাহলে আমি 1 থেকে 1.5 বছর বাঁচবো, 1.5 বছর বাঁচবো। আর যদি আমার ট্রান্সপ্ল্যান্ট হয়, যদি করতে পারি, যদি কোনো ভালো মানুষেরটা পাই, একদম মানে সুস্থ সে মোটামুটি, এখন তো সবাই স্মোকিং করে বা সিগারেট খায়, তো তারপর হচ্ছে ড্রিঙ্কস করে, তো তাদের তো হ্যাঁ ও সিগারেট খাইতো, কিন্তু হচ্ছে আমার সাথে মানে পরিচয় হওয়ার 3 থেকে 4 মাস পরে সে ছেড়ে দিছে। হ্যাঁ, সে হচ্ছে প্রায় 1 বছর যাবত খায় না আর কি, এরকম। তো বললো আমাকে এরকম, আর যদি আমি ট্রান্সপ্ল্যান্ট করাতে পারি তাহলে হয়তো ভালো, যদি একটু সুস্থ মানুষেরটা পাই তাহলে আমি 10 থেকে 15 বছর বাঁচতে পারবো। তো তুমি আমাকে বিয়েটা করো না, তোমার একটা লাইফ আছে সামনে, অনেক ব্রাইট ফিউচার, আর তোমার যেহেতু অনেক ভালো ভালো প্রপোজাল আসে, তুমি ওখান থেকে একটা বিয়ে করে নাও। হ্যাঁ, তো আমি তো কিছু বলতে পারতেছি না, আমি জাস্ট শকড, মানে কি বলবো, আমি তো কান্নার উপরে কান্না করতেছি, কিছু বলার তখন আমার ভাষা নাই, আমি চুপ। তো ও আবার কান্না করতেছে। তো তখন হচ্ছে বাবা ঘুম থেকে উঠে গেছে, বাবা অনেক সকালে উঠে, ওর বাবা সকালে উঠে ঘুম থেকে উঠে গেছে। তো তাই বলছে বাবা উঠছে, তুমি ওর ওয়াশরুমটা ইউজ করতো আর কি, ওর বাবা হাইকমোডে যেতে পারতো না, ওয়াশরুম ইউজ করতো, তো ওর রুমে আসছে। তাই আমি বলছি বাবা আসছে, তুমি চুপ করো, ভিডিও কলে, কিন্তু ভিডিও কলে বলতেছে। তো আমি বলছি চুপ করো, বাবা আসছে, কান্নাকাটি দেখলে আবার এই ঝামেলা বাঁধবে, এরকম। তো বলতেছে যে তুমি ঠিক আছো কিভাবে, আমারে বলতেছে, হ্যাঁ তুমি তো আমার কিছু বলছো। আমি কি বলবো, বল তুমি বিয়ে করবো? আমি হ্যাঁ অবশ্যই, আমি বিয়ে করবো। আমি তো বাঁচবো না। আমি কয়দিন বাঁচবো? 1-1.5 বছর বাঁচবে না? ওই 1-1.5 বছরে আমি থাকবো, সমস্যা নাই, এরকম। তো গেল, তো তখন সে আর কিছু বলে নাই, রিলেশনশিপ কন্টিনিউ। তখন হচ্ছে ওদের বাসায় কথা বলতে বললো, আমাদের বাসায় কথা বলতে বললাম। আর আমাদের যে বিয়ের কথাবার্তা টোটালি, এখানে কি হবে, কয়জন আসবে, কি আসবে না আসবে, সব কথা কিন্তু ওর আর আমার মাঝে। ও ওর বাবাকে বলতেছে, আমি আমার মাকে বলতেছি, এরকম। গার্জিয়ান কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, তো মা আমাকে মজা করে বলতো যে তোরাই তো কথা, তোরাই বিয়ে করে ফেলতেন, আমাদের আর কি দরকার। তো করোনার জন্য তার বেশি মানুষ পসিবল না, আর ওর যেহেতু একটা ফুসফুসের প্রবলেম, আর আমাদের করোনার হচ্ছে মেইন ইফেক্টটাই পড়ে হচ্ছে ফুসফুসের উপরে। তো ওই একটা ভয় আমার ভিতরে কাজ করতেছে যে লোকজন হলে যদি কারো শরীর থেকে কিছু চলে আসে, ইভেন আমি আমার নিজেকে নিয়েই ভয় পাচ্ছি যে আমি যে তোমার কাছে যাব, আমার থেকে যদি তোমার কিছু হয়ে যায়, আমি তোমার বাসায় যাওয়ার পরে 14 দিন তোমার থেকে দূরে থাকবো, আমি এরকম ওরে বলতেছি। বলে যে না কিচ্ছু হবে না। হ্যাঁ, তো আমি বলছি যে লোকজন যেন কোনোভাবেই না হয়, জাস্ট একদম তোমরা আর আমরা, আর কেউ থাকবে না, আর সবাই যেন মাস্ক ইউজ করে একদম প্রপারলি। হ্যাঁ, তুমি একটু দূরে থাকবা, কারোর সামনে যাবা না। আপনাকে প্রশ্নটা আমি করিনি, আপনি জেনে শুনে এরকম ভাবে ডিসিশন কেন নিলেন? ওই যে ও বলছে অপারেশনের কথা,
আমার টার্গেট হচ্ছে ওইটা, মানে অপারেশন করাবেন? অপারেশন করাবো। তো আমার হচ্ছে যে আমি যদি কোথাও হেল্পের জন্য যাই বা যার কাছেই যাই, হ্যাঁ, তো আমার তো একটা পরিচয় লাগবে। পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আমার তো একটা পরিচয় লাগবে, আপনি ওনার কি হন। আমি তো ওর ফিয়ন্স হিসেবে কাজটা করতে পারতেছি না, বা তার গার্লফ্রেন্ড হিসেবেও করতে পারতেছি না, কিছুই না। যখন আমি তার পরিচয় পাবো যে হ্যাঁ আমি তার স্ত্রী, তখন সেই প্রায়োরিটিটা আমি পাবো ওইখানে। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অফ দ্য স্টোরি। এবং এরপর কি ঘটেছে আপনারা সামনের দিকে আগাবেন। বাট ওই যে বলি না, ব্র্যান্ডিং বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। হিউম্যান লাইফটা আসলে মিনিংফুল না করলে এটার আসলে কোনো ভ্যালু নাই। মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কোনো না কোনো দিক থেকে এই লাইফটাকে ভ্যালুয়েবল করতে হবে, কোনো না কোনো দিক থেকে এই লাইফটাকে মিনিংফুল করতে হবে, ইন আ ভেরি গুড রিজন। সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেটা যে কোনো অবস্থাতে যে কোনো মানুষ করতে পারে চাইলে, হ্যাঁ, যদি তার অনেস্টি থাকে এবং সৎ ইচ্ছা থাকে। বলেন। তো তারপর হচ্ছে বললাম, তো আমি তখন তো কন্টিনিউ মানে আপনার শো দেখি। হ্যাঁ, তো দেখেন মানে ফেসবুকে বা ইউটিউবে? হ্যাঁ, ফেসবুকে পুরোটা না পেলে ইউটিউবে সার্চ করি, এরকম দেখি আর কি। তো দেখার পরে তো আমি জাস্ট কয়েকটা এপিসোড দেখলাম যে অনেকে হেল্প পাচ্ছে, বা হ্যাঁ, তো আমি ওর সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে এরকম কিবরিয়া ভাইয়ের শোতে এরকম দেখলাম, আমি ওকে শেয়ার করতাম যে ভিডিওগুলো দেখো, হ্যাঁ, তো আমরা ওইখানে যেতে পারি, হয়তো কিছু হেল্প পাবো। হ্যাঁ, তো ও শেয়ার করতাম, কয়েকবারই বলছি, বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ভালো মনে করো। সব কিছু মিলে আমাদের প্রায় 50 থেকে 60 লাখ টাকা লাগবে। আপনাদের জন্য টাকাটাই ইম্পর্টেন্ট নাকি আলটিমেটলি টাকার পরেও ফুসফুস পাওয়াটা ইম্পর্টেন্ট? ফুসফুস পাওয়াটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট আর কি। মানে টাকা থাকলে অনেক সময় পাওয়া যায় না। হ্যাঁ, এরকম, হ্যাঁ, এটা তো পাওয়া যায়, প্লাস হচ্ছে টাকাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, টাকা হলে তো আমরা ভাবতে পারবো যেন ফুসফুসটা পাবো। বলছি যে বিয়ে হওয়ার পরে আর কি আপনাকে ইমেল করবো আর কি, এরকম। তো বলছে তো আমারও ইচ্ছা যে আমরা দুজন একসাথে যাবো, লাভ স্টোরি বলবো। হ্যাঁ, তো এটা বলার পরে হচ্ছে হয়তো আমরা আর রোগটা বলার পরে একটু হেল্প পাবো এখান থেকে কিছু। গেল তো হচ্ছে জুলাইয়ের 2 তারিখে আমাদের বিয়ে হবে আর কি। তো আমাদের এখান থেকে বাসা থেকে কেউই যায় নাই, শুধু আমাদের ঘরের 5 জন, আমরা ফ্যামিলি মেম্বার, আমরা 3 বোন, বাবা মা, আমার ছোট খালামণি, 2টা ভাই বোন, আমার ফ্রেন্ড। এই তখন আমি বাবা মাকে বলছি যে ও অক্সিজেন নেয়, তখন থেকে তো জানুয়ারিতে যখন দেখে আসছে তখন দেখছো অক্সিজেন নেয়, অক্সিজেন নিয়ে একটু হাঁটাহাঁটি করতে হয়, এরকম ভাবে বলছি। মা বাবা কিছুই জানে না। হ্যাঁ, তো ও ভয় পাচ্ছে যে বিয়ের দিন যদি বিয়েটা ভেঙে দেয়, বাবা মা এই দৃশ্য দেখার পরে, আমাকে দেখার পরে, হ্যাঁ, এরকম অক্সিজেন বা আমি এরকম শ্বাস নিচ্ছি। তো গেল তো আমাকে বলতেছে ধরো মনে করো যে তোমার বাসর রাত, বিয়ের পরে বাসর রাতের দিন রনি মারা গেছে, তখন তুমি কি করবা, এরকম ভাবে। তা আমি মানে জাস্ট চোখের জলটা মুছে বলছি যে আমি ওই যে বাসর রাতের আগে যে একদিন, ওই একদিন তোমার বাসাতে থাকবো। এটা আপনি ওর ফ্রেন্ডকে বলেছেন, সঞ্জীবনকে? আমি একদিন সংসার করব, বাট ওই যে বিয়ে করব, তোমার ভাইয়ের যে আমাকে বউ হিসেবে পাওয়ার যে একটা ইচ্ছা, বা আমাকে স্বীকৃতি দেওয়ার যে একটা ইচ্ছা, ওটা তো পূরণ হবে। আমি তো বউ হইতে পারবো, ওর নামে তো সিঁদুর পড়তে পারবো, অতটুকু আমার জন্য এনাফ। তো সে আর কোনো কথা বলার আর কোনো ভাষা নেই, বলছে বৌদি আমার আর কোনো ভাষা নাই তোমার সাথে কথা বলার। হ্যাঁ, তো তুমি যেহেতু চাচ্ছ নিজের ইচ্ছে সব কিছু আসতে, তো তুমি কিন্তু নিজের ইচ্ছাই আসতেছো এখানে, কিন্তু তোমার কিন্তু কোনো বিয়ের জন্য জোর হচ্ছে না। সেটা জোর কেন হবে, হ্যাঁ, আমি নিজের ইচ্ছাতেই করতেছি। গেল তো সে তখন তার বাবা যেটা বলাইছে সেটা কিন্তু আমি জানি না বলছে। তো সে আবার তখন ওর বাবাকে ফোন দিয়ে বলছে যে আপনার বউ বলছে একদিন সংসার করবে, যদি একদিন বাঁচে, তাহলে আর আমার কিছুই বলে নেই, বউ আসুক। তো গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমাদের রেজিস্ট্রিও হয়েছে ওই দিনই, বিয়ের রেজিস্ট্রি। তো মারা বললো, মা বাবা আর ছোট খালামণি হচ্ছে উপরে গেল ওকে আশীর্বাদ করতে, আর তারা নিচে আসবে, আমি নিচের ফ্ল্যাটে, ও উপরের ফ্ল্যাটে, তারা নিচে আসবে আমাকে আশীর্বাদ করতে, এরকম। তো উপরে গেল, আমি তো ভয় পাইতেছি যে যাওয়ার পরে ওরে দেখবে কি কন্ডিশন, কি অবস্থা। যাওয়ার পরে ওকে দেখে এসে খালামণিও কান্না, মাও কান্না, হ্যাঁ, প্রচুর কান্না করতেছে, মানে আমি নিজেই কন্ট্রোল করতে পারছি, এত কান্না করতেছে। খালামণি বলতেছে তুই এটা কি করতেছস, নিচে আসার পরে তুই এটা কি করতেছস। হ্যাঁ, খালামণি তো আর দেখেই নাই ওরে, ওই যে আমাদের বাসায় গেছিল জানুয়ারিতে 2019-এ, তখন দেখছে, তখন তো সে সুস্থ, কিছুই না, এরপর আর দেখে নাই, এই দেখলো বিয়ের দিন। তো প্রচুর কান্নাকাটি করতেছে মা আর খালামণি। হ্যাঁ, তা আমি বললাম যে আমার ভাগ্যে যা আছে তাই হবে। তো এখন তো তোমাদের তো বিয়ে ভাঙা পসিবল না, যেটা আমার হাজবেন্ড ভয় পাইছিল যে বিয়ে ভেঙে দিবে বিয়ের দিন আমাকে দেখার পরে। তা আমি বলছি তখন ভাঙতে পারবে না, এটা আমাদের হবে না, এরকম কিছু চিন্তা করো না। তো গেল অনেক কান্নাকাটি, বাবা কিছু বলে নাই। বাবা উপরেই কান্নাকাটি করতেছে, নিচে আসে নাই। আর উপরওয়ালারই ইচ্ছে তো আর কেউ এটা আটকাতে পারবে না, জন্ম মৃত্যু বিবাহ তার হাতেই, কেউ কিছুই করতে পারবে না।
যদি বেঁচে থাকার হয় তাহলে থাকবে, আর না থাকলে আজকেই চলে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই হ্যাঁ, কথাটা আমরা এরকম। বলি জন্ম মৃত্যু বিয়ে তার হাতে, এটা আমাদের মানে একটা হ্যাঁ। লোকজ জায়গা থেকে আমরা সবসময় এটা বলি, বাট হ্যাঁ, এটা হ্যাঁ। বলাটা উচিত না। আসলে সবকিছুই তার হাতে। আপনি যদি ঈশ্বর মানেন বা সৃষ্টিকর্তা হ্যাঁ, মানেন তাহলে সবকিছুই তার সবকিছুই হাতে। তার আমি হাতে। বরাবরই সবসময় ভাগ্য বিশ্বাসী, হুম, okay. সব বরাবর। হ্যাঁ, তো ওইটাই বিশ্বাস করতেছি আর কি। তো আমি বলছি কিচ্ছু হবে না, তো আমাকে জড়ায় ধরে প্রচুর কান্নাকাটি করলো খালামণি আর মা। হ্যাঁ, যে কি করতেছিস তুই, জীবন কিন্তু শেষ, লাইফ শেষ। খালামণি বলতেছে ওর যে অবস্থা দেখে আসলাম ও তো যাবে না বেশি দিন, এরকম একদম আমাকে এভাবেই বলে দিয়েছে। এভাবেই বলে দিল। হ্যাঁ, তো গেল ওই রিচুয়াল হলো, তারপর উপরে গেলাম। ওকে দেখার পরে আমি সব মানে এত অসুস্থ, মানে অনেক ফর্সা, তো তো এই গালটাল একদম লাল হয়ে গেছে, এখান থেকে অক্সিজেন লাগানো নাকের পিছনে। ওটা তো আমি বরাবরই দেখছি ভিডিও কলে সব সময় লাগানো। হ্যাঁ, মানে প্রচুর শ্বাস নিতেছে একদম, মানে পেট হচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এরকম শ্বাস নিচ্ছে। আর অনেক মানুষ এরকম এভাবে এভাবে মানে করতেছে, শরীর পুরো মানে ঝুঁকতেছে এরকম। হ্যাঁ, চেয়ারে বসা। তো আমি জাস্ট ওরেই দেখতেছি, আমি তখনই জানি অন্যরকম হয়ে গেছে, ওরেই দেখতেছি, মানে যে কিভাবে কি হয়ে গেল একটা বছরের মধ্যে। তো দেখতেছি, তো সে আর আমার দিকে তাকায় না এরকম, মানে শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো কোনো মতো রিচুয়ালগুলো হচ্ছে, যেহেতু আমাদের হিন্দুতে বিয়ে প্রচুর রিচুয়াল, অনেক টাইম লাগে, সারা রাত চলে যায় বিয়েতে। তো ঠাকুরমশাইকে বলা হয়েছে যেন 1 ঘন্টার মধ্যে সেটা কভার করে, যতটুকু শর্টে করা যায় আর কি এরকম। তো সে খুব সুন্দরভাবে সবগুলা নিয়মই করছে। তো আমার খালামণি জাস্ট ওরা দেখতেছে, বিয়ের সামনে বসে বসে কান্না করতেছে, যেহেতু মারা বিয়ে দেখে না, আমার মা নিচে বসা ছিল, নিচেই সে কান্নাকাটি করতেছে এরকম। তো বিয়ে হচ্ছে, বিয়ে হইলো। তারপরে তো আমাদের হচ্ছে সিঁদুর পরানোর আগে একটা যজ্ঞ করতে হয়। ওই যখন যজ্ঞ করছে, যখন ঘিতে যখন মানে আগুনে যখন ঘি দিছে, প্রচুর ধোঁয়াতে পুরো ঘর ভরে গেছে, ওর অবস্থা ওখানে মানে যায় অবস্থা। হ্যাঁ, ওই ধোঁয়াতে আমারও মানে শরীর খারাপ করে দিছে, ওরও এরকম। আমি ভয় পেয়ে গেছি, আমি ভাবছি বুঝি এই বুঝে চলে গেল, এইরকম হয়ে গেছে, মানে শ্বাস আটকে গেছে এরকম। যজ্ঞ মানে যে 7 পাকের যেটা? হ্যাঁ হ্যাঁ, ওই যজ্ঞটা। হ্যাঁ, ও কিন্তু আমার সাথে 7 পাকও ঘুরতে পারে নাই, ঠাকুরমশাইয়ের সাথে ঘুরতে হয়েছে। এটা করা যায়, নিয়ম আছে? হ্যাঁ, ওর বাঁকাতে হাত দিয়ে নিয়ম করে মানে ঘোরা যায় আর কি। ও বসা ছিল সামনে এরকম আর কি। সে 7 পাক ঘোরা, তো 1 পাকে তো ঘোরা সম্ভব না তখন, 7 পাক। তো তার একটু সময় লাগলো ঠিক হতে। বিয়েটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে ছবি টবি সব তোলা হলো। হ্যাঁ, বারবার নাক থেকে ওটা নামাচ্ছে আর ছবি তুলতেছে, বলছে তুমি ছবি আপলোড দিবা না, তাহলে তোমার সবাই জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, তোমার কষ্ট হবে। বারবার আমি, তুমি খুলো না, তুমি তুলো ছবি, সমস্যা নেই, তোমার কষ্ট হচ্ছে বারবার যে খুলতেছো। তো বললাম, তো হচ্ছে আমি ঘরে চলে গেলাম, ও একটু পরে ঘরে আসলো। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আমার বাবা মা সবাই চলে গেল। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আমার মা বাবা মনে হয় খায়নি, খাওয়া যায় না আর কি, নিয়ম নাই এরকম, খাওয়া যাবে না মেয়ের বাসায়, তো খায় নাই। তো হচ্ছে চলে গেল সবাই। যাওয়ার পরে হচ্ছে আমি রুমে গেলাম, চেঞ্জ করলাম, তারপর হচ্ছে ও চেঞ্জ করলো, ওরে জাস্ট দেখতেছি আমি। বিয়ে শেষ হয়ে গেল? বিয়ে কমপ্লিট 2 তারিখ, জুলাইয়ের 2 তারিখ। হ্যাঁ, মানে আমরা এই অনুষ্ঠানটা যখন রেকর্ড করছি তখন আগস্ট মাস চলছে, মানে মাসখানেক আগের ঘটনা এটা। হ্যাঁ, তো হচ্ছে 2 তারিখে বিয়ে হলো। তো চেঞ্জ করলাম, খাওয়া দাওয়া করলাম, ওকে আমি নিজে খাওয়াই দিলাম, ওর ইচ্ছা ছিল বিয়ের পরে আমার হাতে খাবে। রাত্রে গল্প টল্প হলো, গেল সেদিন গেল। তারপরের দিন হচ্ছে আমাদের কাল রাত্রি বলে, শুভরাত্রির আগের দিন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা যাবে না, এরকম নিয়ম আছে আর কি। তো গেল সারাদিন ওইভাবে গেল, যাওয়ার পরে রাতও গেল। আমি আমার পাশের রুমে ছিলাম, ওর সাথে সারাদিন চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, গেল নর্মালি সব কিছু। তো আরেকটা কথা হচ্ছে, ও আমাকে আগেই বলছিল যে ও মানে প্রস্রাব করার জন্য ওয়াশরুমে যেতে পারে না, ঘরেই করতে হয়, আগেই বলছে আমাকে। হ্যাঁ, বিয়ের কয়েকদিন আগে বলছে। আমি বলছি সমস্যা নেই, আমি করব। মানে এটা কি মানে মেশিন নিয়ে যেতে প্রবলেম হয় নাকি হাট হেঁটে যেতে পারে না? ওই যে যদি আমরা তো টয়লেট করার থেকে ওয়াশরুমে বেশি যাই ভাবে করার জন্য। হ্যাঁ, তো ওইটা তো বেশি যাওয়া পড়ে, তো ওই যে বারবার যে যাওয়া আসা একটা, ওটা তোর কষ্ট হয়। ও মাই গড, মানে ওর শরীরের অবস্থা কি আপনারা বুঝতেই পারতেছেন। ও হচ্ছে বেডের যদি আমি এক কোণা থেকে আরেক কোণায় যাই, সেটা তো প্রবলেম হচ্ছে। আমরা কতটা ব্লেসড না, এই জন্য মানে বলে যে তুমি যে কতটা আশীর্বাদ পুষ্ট, বা সৃষ্টিকর্তা আল্লাহ যে তোমাকে কতটা লাভ করে, এই যে তুমি নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছো, শ্বাস প্রশ্বাসটা ছাড়তে পারছো, ঠিক বেলা 3 বেলা খেতে পারো, বা সুস্থ আছো, এটা যে কত বড় আশীর্বাদ। বলেন তারপর হচ্ছে গেল। তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই, বিয়ের আগেই তো আমি জানি। হ্যাঁ, তো ওয়াশরুমে গেল, হচ্ছে ওর অক্সিজেন নিয়ে যেতে হয় টয়লেটে। হ্যাঁ, এরকম। তো রাত্রে হচ্ছে আমাদের ওই দিন হচ্ছে শুভরাত্রি। তো যেহেতু বেডের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছে না, তো সেই অর্থে আমাদের মানে স্পেশাল মোমেন্ট কিছুই ছিল না আর কি, এরকম জাস্ট সারা রাত আমাদের হচ্ছে
মানে ইচ্ছা ছিল আগের থেকে সারা রাত আমরা গল্প করব, এরকম অনেক কথা শেয়ার করব, তো সেটাই হয়েছে। এমনি কোনো কিছুই স্পেশাল মোমেন্ট কিছুই ছিল না। তখনও কিন্তু আমি দেখি নাই যে ও ওয়াশরুমে কিভাবে যায়, হ্যাঁ কিভাবে সেটা ইউজ করতেছে বা মেশিন কিভাবে নিয়ে যায়, কিভাবে কি হয়। দেখলাম যে হচ্ছে গরম পানি খায় অলওয়েজ, ঠান্ডা পানি টাচও করে না, নর্মাল পানিও টাচ করে না, ওকে, এরকম অলওয়েজ ফ্ল্যাক্সে গরম পানি, সামনে হচ্ছে মধু, আদা, লং, হ্যাঁ অলওয়েজ। তারপর হচ্ছে ভিক্স চকলেট, তারপর হচ্ছে কালিজিরা আর মধু মিক্স করা, এগুলা টেবিলের উপরে সব। হ্যাঁ কাশি উঠলেই সে হচ্ছে আদা খাচ্ছে, লং খাচ্ছে, ভিক্স মুখে দিচ্ছে। দেখতেছি আমি কিভাবে কি করে। অক্সিজেনের মেশিনটার থেকে জল চেঞ্জ করতে হয়, হ্যাঁ পানি চেঞ্জ করতে হয়। তো গেল দেখতেছি। তো বিয়ের 3-4 দিনের মাথায় টয়লেটে যাবে, হ্যাঁ তখন আমাকে বলছে তুমি দেখো মা কি করে, মা কিভাবে কি করে ম্যানেজ টয়লেটটা, এরপরে তুমিই করবে আর কি। তো দেখলাম গরম পানি করলো, সব কিছুতে গরম পানি দিয়ে দিল ওয়াশরুমে। ও যেন টাচ না লাগে ঠান্ডা পানি, নর্মাল পানিও টাচ করতে পারতো না, হ্যাঁ এরকম অবস্থা। সব গরম পানি সব টোটালি। আর পানি যে খাই তো ধোয়া উঠতেছে, চুলা থেকে নামাই যে ধোয়া উঠে ওই রকম। আমরা ঠোঁটও লাগাতে পারবো না, হাত দিতে পারবো না, আমরা হাত দিতে পারবো না। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ একদম। আর আদা মানে মনে হয় 1 কেজি আদাই খেয়ে ফেলো 3-4 দিনে, এরকম এত আদা। হ্যাঁ এত মানে মুখের মানে জিহ্বা মনে কিছু নাই, হ্যাঁ এত আদা। তারপর হচ্ছে ডাইনিং টেবিলের সাথেই তো ওয়াশরুম ছিল, তো ডাইনিং টেবিলের উপরে হচ্ছে আদাটা রাখলো, লংটা রাখলো, সব কিছু রাখলো। তারপর হচ্ছে ও ওয়াশরুমে গেল, হ্যাঁ মেশিনটা নিয়ে, কিন্তু বেড থেকে হেঁটে ডাইনিং টেবিলে কতক্ষণ বসলো। তারপর এখান থেকে আবার একটু দূর, কিন্তু 1 মিনিটের জায়গাও না, হ্যাঁ এরকম যাচ্ছে। তা আমি জাস্ট দেখতেছি আর মানে চোখ দিয়ে পানি আসতেছে, কিছু বলার নাই। তা আমি কান্না করলে সে কষ্ট পাবে। ওর বাবা হচ্ছে সোফার উপরে বসা, সবাই রুমেই আর কি, রাত্রেবেলা তো 7-8টার দিকে ওরকম। তো বিয়ের 3-4 দিনের দিন তো গেল ওয়াশরুমে। তো যাওয়ার পরে দেখি কি আমি দাঁড়ায় আসছি আর কি, ওয়াশরুমের বাইরে দাঁড়াচ্ছি। গেট তো পুরোপুরি লাগানো ছিল, কিন্তু পাইপটা যেহেতু ভিতরে গেছে অক্সিজেনের মেশিনটা গেটের সামনে, তো গেট তো পুরোটা না, গেট এতটুকু ফাঁক ছিল আর কি। তো আমি দাঁড়ায় আসছি গেটের সামনে, হ্যাঁ মানে ও ভিতর থেকে কাশতেছে। ওর কাশি শুনে আমি আর থাকতে পারতেছি না, আমার এরকম লাগতেছে। হ্যাঁ তো ওর মা সবাই তো ঠিক হয়ে যাবে, হ্যাঁ এরকম। তো ও কাশতেছে, আমার কোনোভাবেই মন টিকতেছে না। হ্যাঁ ওর হাতে কিন্তু টিস্যু। আর ওয়াশরুমে বাথরুমে যে যেত, হাই কমোডের যে একটা ফ্ল্যাশ করার যে একটা বক্স থাকে, হ্যাঁ ওই বক্সের উপরে কিন্তু তার গরম পানি সবকিছু রাখা, কিন্তু ওয়াশরুমের ভিতরেও রাখা, আমি নিজে রাখছি। হাতে টিস্যু, হাতে আদা, হ্যাঁ ওই অক্সিজেনের মেশিনটাও লাগানো আঙ্গুলে, এরকম। তো কাশতেছে। তো আমি দরজা একটু ফাঁক করে বলছি আমি কি ভিতরে আসবো, বলতেছে, ইশারা করতেছে যে না। যেহেতু সে মুখে কথা বলতে পারতো, আর কাশি উঠলে চোখ খুলতে পারতো না, হ্যাঁ একদম চোখ অফ এরকম করে রাখতো। আমি বলছি আমি কি ভিতরে আসবো, সেই ইশারা দিয়ে বলতেছে না। আমি তো তোমার বউ, আসলে কি হইছে? হ্যাঁ ও বলতেছে না। স্বাভাবিক, আমরা যতটুকু হাজব্যান্ড ওয়াইফ যাই হই, একটা ওয়াশরুমে একটা আনইজি লাগে এরকম। হ্যাঁ তো আমি কি করছি, আমি আর থাকতেই পারতেছি না, আমি না পেরে আমি হাত পাখা নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে গেছি। হ্যাঁ ওয়াশরুমের ভিতরে যদি একদম ঘেমে একদম লাল হয়ে গেছে এরকম। হ্যাঁ তো আমি ওয়াশরুমের গেটটা লাগাই হচ্ছে, ওর মাকে বললাম যে ও একটা চায়ের মতো খেতো আর কি কাশি উঠলে, এটা হচ্ছে তেজপাতা, মানে করোনার যেটা আর কি খায় আর কি, এখন ভাব নেয় আর কি, এই ধরনের কিছু, ওটা খেলে কাশিটা কমে যেত। হ্যাঁ এরকম ওর মাকে বললাম আপনি এটা তাড়াতাড়ি বসান, হ্যাঁ আমি দেখতেছি। তারপর আমি কি করলাম, 1 হাত দিয়ে তাড়াতাড়ি করে পাখা দিয়ে বাতাস করতেছি, একদিকে ওর ঘাম মুছতেছি, মুখে আদা দিতেছি, মধু দিতেছি, আর কান্না করতেছি, কিছু করার নেই। হ্যাঁ এরকম ওয়াশরুমের ভিতরেই। হ্যাঁ তো এরকম করছি, তাড়াতাড়ি আবার একদিকে চা খাওয়াইতেছি, আরেক হাত দিয়ে বাতাস করতেছি, এই জন্য না ঘামে। ও তো তাকে দিয়ে পারতেছে না, এরকম। আমার খুব অবাক লাগছে, আমি সরি ইন্টারাপ্ট করছি, মানে হয়তো এই সেন্সটা আসা উচিত সবার, যে আমরা যে বলি না যে ফেসবুক প্রেম, এই যুগের ভার্চুয়াল প্রেম, এই যুগের মানে অ্যাপের মাধ্যমে ভালোবাসা, হ্যাঁ 2 দিনের দিন দেখা, 3 দিনের দিন নাই, দিস ইজ দ্য কজ। মানে এটা এই কারণে বলি যে হ্যাঁ এগুলো ঘটনা হয় র্যান্ডামলি, কিন্তু এই ব্র্যান্ডিং বাংলাদেশ আপনাদের কিছুটা হলেও এই কনসেপ্টগুলো চেঞ্জ করাবে, যে আমাদের চারপাশে কত ভালো মানুষ আছে, এবং আমরা সাধারণ মানুষটাই কত অসাধারণ হতে পারি সিচুয়েশনালি। বলেন তারপর হচ্ছে এরকম করতে করতে কাশি একটু কমলো, চাটা আমি খাওয়াচ্ছি, 2 কাপ অলরেডি খেয়ে ফেলছে। তারপর কমার পরে তো তখন চোখ খুলে আর কি আমার দিকে তাকায় হাসতেছে। আমি বলছি তুমি ঠিক হয়েছো কিনা সেটা বলো। বলে তুমি কান্না করতেছো কেন? আমি বলছি না আমি ঠিক আছি, আমিও ঘামতেছি, আমি যেহেতু গরম সহ্য করতে পারি না বললাম ফার্স্টের দিকেই, তো আমিও ঘামতেছি ওয়াশরুমের ভিতর, আর একদিকে টেনশন হচ্ছে যে ওর কাশি উঠছে এরকম। তো বলছি তুমি ঠিক হয়েছো? বলে যে হ্যাঁ ঠিক হয়েছে।
পরে একদম ক্লিন সব কিছু একদম নিয়ে তারপর ওকে নিয়ে বের হয়ে টেবিলে আবার বসালাম, আবার কতক্ষণ বাতাস করলাম, তারপর দেখলাম অক্সিজেন 50-এ নেমে গেছে। হ্যাঁ, তা বললো যে সমস্যা নাই, বাড়বে। তারপর দেখলাম বাড়তে 80-তে উঠলো, তারপর রুমে আসলো। তো কথা হলো, তো ওদিন রাত্রে অনেকবার বলছে যে নেহা আমার অনেক বাঁচতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, আমি বললাম, কিন্তু বাঁচবা। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করলো, তো আমি বলছি আমার অনেক গরম লাগতেছে, তো বলছে যে আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলে কি তুমি মাথায় শ্যাম্পু করবো? আমি বলছি শ্যাম্পু করবো কেন? হ্যাঁ, এরকম বলছে শ্যাম্পু করো। আমি বলছি শ্যাম্পু করবো কেন? বলে যে না তোমার তো গরম লাগে, মাথা ঘামবে, শ্যাম্পু করে আসো। আচ্ছা ঠিক আছে। পরে আমি গোসল টোসল করে আসছি, আসার পরে ওর তখন খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। তো হচ্ছে গোসল করে আসার পরে তো আমাকে বলতেছে যে সিঁদুর দাও। হ্যাঁ, এরকম সিঁদুর দাও। আমি বলছি কখনো তো বলো না, তো আজকে বলতেছো কেন সিঁদুর দেওয়ার জন্য? বলে যে না দাও, খয়েরি কালার সিঁদুরটা দাও, এরকম। তো আমি দিলাম, দেওয়ার পর বলছে টিপ পড়ো। হ্যাঁ, তো আমি পড়লাম। তো পড়ার পরে কে জানি ভিডিও কল দিল ওদের রিলেটিভ, ওদের সাথে কথা বলে। তাই আমি বলছি 12টা বাজতেছে, শুয়ে পড়বো, ভাল লাগতেছে না, তো তুমি ওষুধগুলা খাও, খেয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়বো। তো বলছে ঠিক আছে। তো হচ্ছে সবগুলো ওষুধ খাইছে। ওষুধ খাওয়ার পরে ইনহেলার নিল। ইনহেলার নেওয়ার পরে ও হচ্ছে প্রতিদিন রাত্রে হচ্ছে জমজমের যে পানিটা ওইটা কি খাইতো প্রত্যেক দিন রাত্রে। তো আমারে বললো যে জমজমের পানিটা নাও, আর আরেকটা পানি আছে ওইটা নাও, দুইটা নাও, একসাথে খাবে। তো ওই দুইটা আমি নিচে একটা তেল ছিল, ওই তেলটা আর কি বুকে আর কি মাখতো এরকম, ওইটা নাও। তো আমি ওইটা বুকে মাখছি তেলটা, ইনহেলারটা নিচে নেওয়ার পরে হঠাৎ আমি বুঝতে তাড়াতাড়ি লাইটটা অফ করবো আর কি এরকম। হ্যাঁ, হঠাৎ কাশি উঠলো। তাড়াতাড়ি আমি রুম থেকে বের হই, যে চাটা যে ও খায় তাড়াতাড়ি করে রান্নাঘরে যে ওইটা গরম বসাইছি। তখন বাজে 12টা, 12:15 হবে এরকম। তো বসানোর পর ওর মা বাবা সবাই ঘুমের থেকে উঠে গেছে কাশির শব্দে, ওই রুম থেকে চলে আসছে। আর ভাই ঘুমাইছে হচ্ছে নিচে, ওই যে নিচে যে ফ্ল্যাটটা ওটাতে ঘুমাইছে, ওর গোডাউনে যে দুই বন্ধু নিয়ে ওইখানে শুইছে। তারপরে এত কাশতেছো কেন? তো চাটা এনে দিলাম, কোনোভাবেই কাশি কমতেছে না। তো আমি আঙ্গুল দেখাইতেছে যে ওই অক্সিজেনের মেশিনটা লাগানোর জন্য, আঙ্গুলে কথা বলতে পারতেছে না। তো লাগানোর পরে দেখি যে 70-65 এরকম নামতেছে, নিচের দিকে নামতেছে। হ্যাঁ, ওর 93 পর্যন্ত উঠতো হাইয়েস্ট অক্সিজেন। তো নামতেছে, আমি কি ব্যাপার তোমার অক্সিজেন নামতেছে কেন? পরে বলতেছে যে ইশারা দিতেছে যে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, মানে বেড়ে যাবে। ওই যে টয়লেটে গেলে যে যখন কমতো তখন তো বেড়ে যেত এরকম। ওর মা বলতেছে সমস্যা নাই, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে এরকম। তো ওর বাইরে নিচ থেকে ফোন দিল, ওর বাবা উপরে আসলো। তারপর ওর একটা খালু আছে আর কি, বাবা ভাই ডাকছে এরকম আর কি। তো উনি আসলো, বোন ওই ঘর থেকে আসছে এরকম। তো আমার ভিতরে তখনও কাজ করতেছে না যে ওর অবস্থাটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে এরকম। তো একটু পরে দেখি যে অক্সিজেন নামতে 30-এর নিচে নেমে গেছে। 30-এর নিচে নেমে গেছে। তখনও আমার মাথায় কিছুই ঢুকতেছে না যে কি হচ্ছে। হ্যাঁ, তো আমি ওটা বলতেছি যে কি ব্যাপার তোমার তো 30-এর নিচে অক্সিজেন নেমে গেছে। ও বলতেছে যে সমস্যা নেই, ও সাহস দিচ্ছে আমাকে যে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে এরকম। তারপর দেখলাম হঠাৎ করে দেখলাম যে 29, 28, 27, 17, 16 জিরো। ও মাই গড, জিরো। হসপিটালে নিচ্ছিলেন না? হ্যাঁ, জিরো। তখন ও বলতেছে যে বাড়বে, হ্যাঁ অক্সিজেন বাড়বে, কাশিটা কমতে হবে, কাশি না কমলে অক্সিজেন বাড়ে না, একটা কাশি দিলে অক্সিজেন কমে যায়, এরকম সিস্টেম আর কি। তা আমি তাদের আমার দেওরে বললাম অ্যাম্বুলেন্স খবর তো, হসপিটালে নিতে হবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স করতে আমি রেডি হইতেছি, সে যাবে না হসপিটাল, করোনার ভয়, যদি করোনায় কিছু হয়ে যায়, যেটা আগে ভয় পাইছে আর কি। হ্যাঁ, করোনার ভয়, যাবে না। আমি বলছি যে হসপিটালে চলো, সে যাবে না, মানে আমার ধাক্কাইতেছে, সে যাবে না হসপিটালে এরকম। চোখ কিন্তু বন্ধই, চোখ মুখ দুইটাই বন্ধ। হ্যাঁ, ওই যে বসে আছে, এইভাবে বসে আছে, হ্যাঁ এরকম বসে, জাস্ট চোখটা অফ, কিছু বলতে পারতেছে না, কাশতেছে। হঠাৎ করে দেখি 80, 90, 100 অক্সিজেন হইতেছে। হ্যাঁ, আমি কি ব্যাপার বাইরে গেল কেন মনে হইতেছে। আমি তখন ভাবছি যে ভালো হইতেছে হয়তো বা, তখন আমি বুঝতেছি না যে এরকম কিছু। ওর বাবা বলতেছে মনে হয় আমি আমার বাবারে হারাই ফেলতেছি, এরকম কান্নাকাটি শুরু হয়ে গেছে ঘরের মধ্যে, মা সবাই কান্না, আমার চোখ দিয়ে কোনো পানি আসতেছে না। আমি তখনও কিছু বুঝতেছি না যে কি হইতেছে আমার সাথে, বা আমার ওর সাথে কি হইতেছে, আমার সাথে কি হইতেছে। আমি ওর পায়ের সামনে বসে আছি, যে কি হইতেছে, যে তোমার কেমন লাগতেছে, কোনো কথা বলতে পারতেছে না, জাস্ট বসে আছে এরকম। তো কিছুক্ষণ পরে জিজ্ঞেস করতে বলতে তখন থেকে আর রেসপন্স করতেছে না যে হসপিটালে যাওয়ার কথা, তখন যেতে চাচ্ছে, মানে এত খারাপ লাগতেছে শরীর, যেতে চাচ্ছে। তা আমি কান্নাকাটি করতেছি, কি করবো বুঝতেছি না। ওর মা বললো যে হসপিটালে, ওনারা বললাম যে তাড়াতাড়ি স্কেচটা উপরে নিয়ে আসেন। তো ওদের হচ্ছে সিস্টেম হচ্ছে কেচি গেট, তারপরে ঘরের মেন গেট। হ্যাঁ, তো এরকম, তো এখান দিয়ে স্কেচটা নিতে পারবে না ওরে বের করে আর কি, এরকম সুর এক ছিল এরকম, বের করতে পারবে না। তো ওর ফ্রেন্ড বলে যে আমি দাদারে কুলেই নিতেছি, সমস্যা নেই, যেহেতু হ্যাংলা পাতলা হয়ে গেছে, জাস্ট একটা শর্ট প্যান্ট পরা ছিল, ঘরে পড়তো, তো ওই অবস্থাতেই, হ্যাঁ ওই অবস্থাতেই ওর এক ফ্রেন্ড খুলে নিছে, আরেক ফ্রেন্ড হচ্ছে যে অক্সিজেনের যে ওনাদের যে অক্সিজেনের মেশিনটা, ওই অক্সিজেন কিন্তু খোলা যাবে না আর কি, লাগানোই এরকম।
তুমি ও তো পুরাই তখন চুপচাপ, কোনো কথা নেই, সেন্স আছে, সবই আছে, মানে চুপচাপ। তখন কিন্তু কাশি কমে গেছে, কাশি নাই। অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে হচ্ছে তখনও কিন্তু আমি সাথে কথা বলতেছি, মানে ইশারা করতে পারতেছে যে কেমন লাগতেছে, খারাপ লাগতেছে। তো অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে যে ওনাদের যে অক্সিজেনের যে মাস্কটা ওইটা দিছে, নাক মুখ সহ যেটা। তো কাশতে কাশতে তখন আবার কাশি উঠলো, কাশতে কাশতে মুখ থেকে ওই যে বাসায় যে আদাগুলো খাওয়াইছি সব মুখ থেকে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ বের হয়ে যাচ্ছে। তো আমি তখনও বলতেছি যে তোমার কি খারাপ লাগতেছে, সে তখনও আমারে বলতেছে যে না, তখনও বলতেছে যে না আমি ঠিক আছি, এরকম করতেছে হাত দিয়ে। তো দেখলাম যে অ্যাম্বুলেন্সের মধ্যে ছটফট করতেছে, পায়ের উপরে পা দিতেছে, এরকম এরকম করতেছে। তো আমি পরে তুনারা বলতেছে কি করোনা নাকি, হ্যাঁ যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে করোনা নাকি। তো ওর ভাই বলতেছে যে না করোনা না, আমার ভাই হচ্ছে আগে থেকে 4-5 মাস আগে থেকে অসুস্থ, হচ্ছে বলছে ILD পেশেন্ট, এটা বললো ডক্টর। হ্যাঁ তো আমি জাস্ট ওর সাথেই ILD, হ্যাঁ ওকে, এরকমই কিছু বলছে। তো বলছে ও ভাই বলতেছে যে হ্যাঁ কাগজপত্র কোথায়। হ্যাঁ ওর বাবা তখন কাগজপত্র নিয়ে আসতেছে, উনি আমাদের সাথে অ্যাম্বুলেন্সে আসে না, রিক্সা দিয়ে আসছে। হ্যাঁ তো বলছে যে আসতেছে। তো কাগজপত্র নিয়ে আসার আগে ওনারা হচ্ছে ওই যে হাতে একটা ক্যাপের মতো লাগায় অক্সিজেন আর প্রেশার টেশার দেখার জন্য, হ্যাঁ তো ওইটা দিল, ওরে হচ্ছে ওইখানে নিল, নেওয়ার পরে উনি সাথে সাথেই বলতেছে যে লাইফ সাপোর্টে দিতে হবে। যখন এই কথা বলতো তখনই আমার মনে ঢুকে গেছে যে হয়তো আমি আর পাচ্ছি না, আমি আর পাবো না। হ্যাঁ তো আমি বলতে জাস্ট দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় ওর পাশে যে কতটুকু বাড়তেছে, এটা কতটুকু কমতেছে। তো আমি বলতেছি যে তোমার কি বেশি খারাপ লাগতেছে, হ্যাঁ তো বলে যে না। তো ডক্টর যেহেতু বেডটা একটু উঁচা করে দিয়েছে, তো ও একটু উঠে বসলো। তো ওর বাবা এসে আমাকে বলতেছে যে লাইফ সাপোর্টে দেওয়ার মতো অবস্থায় আমি নাই, তুমি কি বলো। মানে ইকোনমিক সাপোর্টটা নাই। হ্যাঁ এটা বললো আমাকে। তা আমি বলছি যে বাবা আপনি যেটা ভালো মনে করেন, আমি যেহেতু কিছু করতে পারতেছি না, এখন তো আমার ওনার উপরেই ভরসা, ও অসুস্থ, আমি তো আর কিছু পারতেছি, নিজে করতে পারলে বললাম যে দেন আমি আসি, এরকম কিছু। বাবা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, ঠিক আছে। পরে বোমা দ্বারা আমরা বাসায় নিয়ে যাই, যা হবে বাসায় হবে, এটা বলবো। হ্যাঁ তা আমি সেটার একমত হতে পারলাম না যে আমি এই অবস্থায় বাসায় নিয়ে যাব। আমি তো বাবা একটু দেখেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ওনারা দৌড়াদৌড়ি কথাবার্তা বলতে বলতে পরে বললো কি চলো সরাত দিতে নিয়ে যাই, এটা বললো। তাই আমি বলছি ঠিক আছে, যেখানে ভালো হবে আমি ওখানে যেতে রাজি, কোনো সমস্যা নাই, তুমি কি বলো। আমি আপনি যেটা ভালো মনে করেন। ডক্টর বললো, ওনারা বললো যে যান, যে সরাত দিতেই নিয়ে যান, হ্যাঁ এটা বললো। সরোয়ার দিতে নিয়ে গেলে কি হবে, ওখানে লাইফ সাপোর্ট ফ্রি না, ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে দেখান যে ওনারা কি বলে, ওই ডক্টর দেখে কি বলে। তো আমার দেওর ওনারা বলছে কি ডক্টরে যে আমরা আপনাদের এখানে রাখি রাত্রে, যদি রাত্রে কোনো ইমপ্রুভ না হয় সকালে আমরা অন্য ওখানে ট্রান্সফার করব। ওনারা দিবে না, ওনারা বলে বাচুক মরুক আমাদের এখানেই হবে, আমরা যে পর্যন্ত রুগী বের করে না দিব পর্যন্ত আপনারা নিতে পারবেন না। হ্যাঁ তাই আমি বলছি যে তাহলে এখানে দরকার নেই, তাহলে আমি সেটা সরাত দিতে দেখি। তো সরাত দিতে নিলাম, সরাত দিতে ওনারা রাখবে না, রাখার ফলে আমার বোন আমাকে বললো তোর স্কোয়ারে নিয়ে যা। তো ওখান থেকে আবার স্কোয়ারে গেলাম। তো স্কোয়ারে যখন গেলাম তখন কিন্তু ও আর রেসপন্স করতেছে না, জাস্ট মুখ দিয়ে যে আমরা এরকম করি না, একদম সেম এরকম হচ্ছে, জাস্ট মুখ দিয়ে এরকম হচ্ছে। হ্যাঁ আর মুখ দিয়ে মানে স্ট্রোক করলে যেমন একটা ছেবলির মতো বের হয় না, ওরকম বের হচ্ছে। তো আমি বারবার জাস্ট ওনা দিয়ে মুছতেছি আর আমি ওরা ডাকতেছি, হ্যাঁ যে কি ব্যাপার জান তুমি এখন ঠিক আছো, জান তুমি কি আসো, মানে কোনো রেসপন্স নেই, জাস্ট মুখ দিয়ে এরকম হচ্ছে। তখন আমার মনে হলো যে উপরি শ্বাস যে মারা যাওয়ার আগে একটা উপরি শ্বাস যে উঠে যায় তখন আর কিন্তু সেন্স থাকে না, ওইটা উঠে গেছে, এরকম আমার মনে হচ্ছে। তো আমি তো ফোনে কান্নাকাটি কথা বলতেছি। তো স্কোয়ারে ওনারা বললো যদি আপনাদের রাখতে হয় লাইফ সাপোর্টেই রাখতে হবে করোনা রোগীর সাথে একসাথে, বাট উনি তো ফুসফুসের প্রবলেম, আমরা করোনা রোগীর সাথে রাখবো না, আপনারা বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। ঠিক আছে, ওখান থেকে বের হয়ে তখন আমি বুঝছি যে আমি হারায় ফেলছি অলরেডি, আর পাচ্ছি না, লাইফ সাপোর্টে দিলেও আমি আর পাবো না। বাংলাদেশ মেডিকেলে আইসিইউ নাই, এটা বললো। হ্যাঁ আইসিইউ নাই বাংলাদেশ মেডিকেলে। তো বললো তাহলে আমরা ইবনে সিনাতে আবার নিয়ে যাই। আবার ইবনে সিনাতে নিয়ে গেলাম। ইবনে সিনাতে নেওয়ার পরে নামাইছে অ্যাম্বুলেন্স থেকে। নামানোর পরে আমি তো সাথে ওই পাশে আমার দেওয়ার দাঁড়ানো, আমি এই পাশে দাঁড়ানো স্ক্র্যাচের। তো নামায় হচ্ছে ভিতরে ইমার্জেন্সিতে নিয়ে জাস্ট একটা অক্সিজেন খুলে একটা অক্সিজেন দিবে, ওইটা আমি দমটা ছেড়ে দিচ্ছি। আমি এই পাশে দাঁড়ানো, দমটা ছাড়লো। তা ওনারা দম ছেড়ে দিচ্ছে, তারপর ওনারা লাগাইতেছে। আমি বলছি লাগায়েন না, ওর নাই। আমি বাইরে বলতেছি তোমার দাদা তো নাই। ওদের বাসার সামনে আবার নিয়ে আসলাম। ওদের বাসার সামনে নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্সে আমি বসে, আমি একটা রুমে কখনো একা থাকতে পারি না, কখনোই থাকতে পারি না।
ইভেন দিনের বেলাও থাকতে পারি না, আমার প্রবলেম হয়, আমার ভয় লাগে, রাত্রেও থাকতে পারি না। বাট ওই দিন অ্যাম্বুলেন্স পুরো লাইট অফ, ওনারা সবাই গাড়ি থেকে বের হয়ে গেছে ঠিক করার জন্য ওকে কোথায় নামায় রাখবে, ওর সাথে আমি জাস্ট ভিতরে একা, না লাশের সাথে আমি বসা, বাট আমার ভিতরে কাজ করতেছে না যে আমি একটা লাশের সাথে। বিয়ের কয়েকদিন পরে এই ঘটনা? 11 দিনের দিন। হ্যাঁ, তো আমি এত ডাকতেছি যে জানি একটু উঠো, যে মানে ভাবতেছি যে হয়তো এখন একটা শ্বাস টান দিবে, ঠিক হয়ে যাবে, যে একটা অক্সিজেন মানে কি দিব আর কি, এরকম। তো এত ডাকলাম যে একটু উঠো উঠো উঠো, কোনোভাবেই রেসপন্স করলো না। তো ওইখান থেকে নামায় হচ্ছে বাসার নিচে রাখবে এরকম। তো বাসার নিচে রাখলো 4টা-5টার মতো আর কি, রাত ভোর হয়ে গেছে এরকম। হ্যাঁ, খুব ইচ্ছা ছিল ভাইয়া যে ও আকাশ দেখবে, মানে বলতো যে নেহা মার্চ থেকে এই পর্যন্ত আকাশ দেখি না, আমার খুব আকাশ দেখতে ইচ্ছা করে। আমি বলছি আমি দেখাবো। তারপরে হচ্ছে যে নিয়ম কানুন আছে, ওই যে আমাদের মধ্যে শাখা টাকা ভেঙে ফেলবে এরকম, সিঁদুর মুছবে, সব কিছু হইলো, সব কিছুই করলো, আমাকে দিয়ে ওর মুখে আগুন দেওয়াইলো। হ্যাঁ, আমি লাইফে সবসময় উপরওয়ালারে বলতাম যে কোনোদিন যেন কারো লাশ আমাকে গোসল করাইতে না দেয়, কখনোই না, আমি চাই নাই। আমার এটা সমস্যা হয়, আমি পারি না, আমার খুবই ভয় করে। হ্যাঁ, বাট ওর যে আমি গোসল করাইছি নিজের হাতে, আমার 1 সেকেন্ডের জন্য মনে হয় না যে আমি কোনো মানে লাশ গোসল করাইতেছি। ইভেন গোসল করানোর সময় আমি ওরা ডাকছি যে একটু উঠো, তোমার নিয়ে যাইতেছে, এখন পুরাই ফেলবে, একটু উঠো। তাও কোনো রেসপন্স করলো না। তারপর ভাবছি গায়ে হয়তো পানি লাগছে, পানি লাগলে মনে হয় একটু উঠে যাবে, এরকম মনে হইতেছে, মানে সব স্বপ্ন দেখতেছি আমি, 1 সেকেন্ডের জন্য বিশ্বাস হইতেছে না। আমি সারা রাত আমার রুমের জানালা খুলেছিলাম, একটু ওনারা ভয় পাইছে যে জানালা আটকায় দাও, পর্দা লাগাও, আমার কোনো ভয় লাগে নাই, কিছু না। আমার জাস্ট মনে হতো যদি একটু আসতো, আমি যদি দেখতে পারতাম একবার, ওটাতে আমার শান্তি, এরকম লাগতো। তো আম্মু বলতো এরকম বলে না, হ্যাঁ এরকম বলতে হয় না, মারা যাওয়ার পর এরকম বলে না। তো আমি চাইছিলাম যে আমি সুইসাইড করে ফেলবো, আমি মানে মরে গেলে হয়তো ওর কাছে চাইতে পারবো, এরকম কিছু মাথায় কাজ করতেছিল। তো আম্মু খুবই অসুস্থ হয়ে গেল, একদম প্রেশারে, যে কয়দিন আগেও মানে গত পরশু দিন ঠিক হয়েছে, হচ্ছে একদম 50-এ নেমে গেছে প্রেশার, মানে বেড থেকেই মুভ করতে পারতেছে না, মাথা ঘুরে বারবার খালি পড়ে যাচ্ছে, ওই দিনও পড়ে গেছে বাহিরে। তো বাবা অসুস্থ হয়ে গেছে, এমনি স্ট্রোকের রোগী। আমি তো ভাবছি ওনারাও বুঝি হারাই ফেলবে এই খবর শুনে। আমি এবার একটু আফটার ইফেক্ট কোশ্চেন করতে চাই। লাইক 11 দিনের মাথায় যায় আপনি তাকে হারিয়ে ফেললেন, যদি জীবনে নতুন করে সুযোগ আসে এই মানে বিয়ের আগে ফিরে যাওয়ার, তাহলে এই ঘটনা কি আবার লাইফে ঘটাবেন? কেন ঘটাবেন? ওই যে বললাম না, ওর একটু ভালো, ওর বিয়ের আগে মানে যে উইশগুলো ছিল যে বিয়ের পরে পূরণ হবে বা আমার সাথে পূরণ করতে চাই, প্রত্যেকটা কিন্তু এটা আপনার জীবন তো অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারণ রিলিজিয়নের জায়গা থেকে যেহেতু আপনার রিচুয়ালগুলো মেইনটেইন করেন, আমি যত জানি যে হিন্দু ধর্মে বিধবা ব্যাপারটা অনেক সেনসিটিভ নেক্সট বিয়ে হওয়ার ক্ষেত্রে। আমি জানি না এটা কালচারালি আপনারা এখন কিরকম, এখন ওরকম কিছু নাই, বাট তারপরও আমি মানে 1 সেকেন্ডের জন্য ভাবি নাই যে আমার ফিউচার কি হতে চলতেছে, ও যাওয়ার পরে আমার কি হবে, আমাকে সবাই কিভাবে দেখবে। আর ইউ হ্যাপি উইথ দ্যাট? মানে এই 11 দিনের সংসার নিয়ে আপনি যা পাইছেন আপনি হ্যাপি? আমি হ্যাপি, বাট এত তাড়াতাড়ি হারাই ফেলবো সেটা তো আমি কল্পনাও করি নাই, যে 11 দিনের দিন। আমি ভাবছি 6টা মাস তো পাবো, অন্তত 6টা মাস আমি ভাবছিলাম, কিন্তু 1 মাসও পেলাম না। হ্যাঁ, এটাই কষ্ট। বাট একদিকে ভালো লাগে যে ওই যে লাস্ট উইশগুলা, যে আমার হাতে জল খাবে, আমার সামনে শেষ নিঃশ্বাস ফেলবে, হ্যাঁ সবগুলো পূরণ হয়েছে। তারপর হচ্ছে যে আমার হাতে বিয়ের পরে খাবে বা আমাকে বউ হিসেবে দেখবে, সবগুলো উইশ। আমার সাথে মুভি দেখবে, কি একটা জিনিস, মুভি দেখবে, হাফ মুভিটাও দেখলাম একসাথে ওই দিনে আমরা। আর ইভেন যেদিন মারা গেল 8টার দিকে আমরা আপনার ব্যাপারে কথা বলতেছিলাম, ওর ফ্রেন্ড সঞ্জীবন ফোন দিছে, ও ফোন দিয়ে আমাকে হঠাৎ করে বলতেছে কি যে বৌদি রনির কি কাশি উঠে, ওই দিনই বলতেছে 8-10 দিন পরে ফোন দিয়ে। আমি হ্যাঁ তোমার ভাইয়ের কাশি উঠে, বাট ওই যে আদা খেলে পরে কমে যায়। তো ও আবার বলতেছে ওর ফ্রেন্ড, যে বন্ধু নেহা বলতেছে ওই যে আর যে কি প্রিয়ার ভাইয়ের একটা শোর কথা, এরকম আমরা যা বলছি তাই তুমি বৌদির সাথে কথা বলো, দেখো মেল করো। ডেফিনেটলি আপনারা যদি এই সময় যোগাযোগ করতেন বা আমার যদি সুযোগ থাকতো আমি নিশ্চয়ই নিয়ে আসতাম। আমি প্রিয় শ্রোতা এবং দর্শক একটা কথা বলতে চাই যে অনেক জ্ঞানী মানুষরাই বলেন, অনেক মনীষীরাই বলেন, অনেক বিখ্যাত জনরা বলেন, সেটা হলো যে আমরা আসলে বেঁচে থাকি কেন? সুখী হবার জন্য।
এবং আমরা ওই ছোটবেলায় কবিতায় পড়েছি যে নিজের জন্য করা আসলে কোনো কিছু সুখের না, এটা অন্যের জন্য করতে হয়, অপরের জন্য করতে হয়। সেটা পরিবারের সদস্য থেকে শুরু করে বা সমাজের অন্যান্য মানুষ যারা আছেন তাদের জন্য করতে হয়। আর ভালোবাসাটা সবসময় হওয়া উচিত পরের জন্যে, পর মানে অপর পক্ষের জন্যে, যে মানুষটাকে আমি ভালোবাসি তার জন্যে। সুখী হবার জন্য আমাদের যে নিরন্তর বেঁচে থাকা বা প্রতি মুহূর্তে সংগ্রাম করা, লম্বা একটা জীবন ধরে যুদ্ধ করা, সেটা এক মুহূর্তের সুখের জন্যও করা কিংবা একটা লম্বা সময় ধরে সুখী হবার জন্যও করা। ওর 11 দিনের যে সংসার, সেই সংসারটাকে আপনি কিভাবে দেখবেন জানি না, কিন্তু 11 দিনের ওর যে সুখ, ওর যে মনের ভেতরে পাওয়া, ওর যে পরিতৃপ্তি, এটা ওর কাছে অনেক বড় এবং এটা আমাদের কাছে অনেক বেশি সম্মানের। আমরা এই যুগের ছেলেমেয়েদের প্রেমের কথা বললে, ভালোবাসার কথা বললে অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্য করি এবং এই হোয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা আরও যেসব অ্যাপের যুগ আছে সেই সময়ের যুগে বা ফেসবুকের যুগে প্রেমটা হতে সময় লাগে না, ভাঙতে সময় লাগে না, এরকম একটা কথা বলি। কিন্তু আজকের এই স্টোরিটা, আজকের এই ব্র্যান্ডিং বাংলাদেশের যে গল্পটা, সে গল্পটা নিশ্চয়ই আপনার নতুন করে চিন্তার খোরাক যোগাবে। আমরা অনেক বেশি ধন্যবাদ জানাই নেহা, আপনার নাম। আজকে প্রথমে যে নামটা বলেছেন ওটা কি? সিমরান। আমরা অনেক বেশি ধন্যবাদ জানাই সিমরান যে আপনি এসছেন আমাদের এই অনুষ্ঠানে, এসে আপনার গল্পটা বললেন। আর নিশ্চয়ই আপনার এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। এটাও একটা লাস্ট উইশ ছিল ওর, যে আমাদের লাভ স্টোরিটা এখানে বলবে, ওর উইশ ছিল, সেটাও আপনি পূরণ করেছেন এবং ওর জন্যই করেছেন। ও যেখানে আছে, যেভাবে আছে, আপনার জায়গাটা থেকে তো সবসময় ওর জন্য গুড উইশ, যে ও যেন ভালো থাকে। হ্যাঁ, অবশ্যই। আর একই সাথে আপনাকেও আমি ধন্যবাদ জানাই যে আপনি এসছেন এবং আপনার ভিতরে যে সুখস্মৃতিটা, এটা সামনের দিকে আপনাকে নিয়ে যাবে, অনেক অনেক বেশি সামনের দিকে নিয়ে যাবে। যে মানুষটা নিজের কথা চিন্তা করে না, সে নিশ্চয়ই একদিন না একদিন ভালো থাকবে। আপনার জন্য ভালো হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ ভাই।